বহুদিন বাদে আবার আমরা তথাগতদার সাথে বসেছি। পারিয়ার সময় অনেক আলোচনা হয়েছিল, খুব এক্সাইটমেন্ট ছিল একটা। এবার তারপর এর মধ্যে বেশ একটা চেঞ্জ দেখতে পাচ্ছি। কি চেঞ্জ? মানে একটু ফিট লাগছে বেশি। জিমে টিমে যাচ্ছ নাকি? না না, জিম যাওয়া কোথায় হচ্ছে, জিম যাওয়া একদমই হচ্ছে না। কিন্তু কাস্টিং দেখে মনে হচ্ছে যে জিম থেকেই কাস্টিংটা হয়েছে। যেমন দেবলীনা বিক্রম জিম থেকে কাস্টিং হয়েছে, তাহলে আমার জিমটা কোনো কাজে লাগলো। সেই না না, একেবারেই নয়। আসলে আগেও যেটা বারবার করে আমি বলি যে লেখার পর আমার চরিত্রদের বিভিন্ন মনে হয় এবং বিভিন্ন সময় অনেক বড় নাম করা আরো অভিনেতাদের কথা মনে হচ্ছে, কিন্তু তাদেরকে ইনকর্পোরেট করা যায়নি বহু ছবিতে বহু কারণে। কিন্তু আমি তাদেরকে অ্যাপ্রোচ করি। ঘটনাচক্রের রাশের ক্ষেত্রে আমি খুব লাকি যে আমি যাকে যা চরিত্রে চেয়েছি সেই চরিত্রেই পেয়েছি। সেটা বিক্রম দেবলীনা থেকে শুরু করে অনির্বাণ চক্রবর্তী, শঙ্কর দেবনাথ, সুদীপ মুখার্জি, রণজয় বিষ্ণু, পারিজাত, অর্ণ, অনুসুয়াদি, যাকে যে চরিত্র চেয়েছি আমি বলছি কোনো সেকেন্ড কাস্টিং রাশে হয়নি। একটা বউয়ের চরিত্র হয়েছে, সেটা একেবারে চেহারাগত সাদৃশ্য মিল ছিল না বলে হয়েছে, যাকে মাথায় রেখে লিখছিলাম সেইটা হয়নি। অম্বরীশের এই ছবিতে একটা চরিত্র করার কথা ছিল, কোন চরিত্র সেটা যাচ্ছি না, কিন্তু অম্বরীশের সেই সময় একটু শারীরিক অসুস্থতার কারণে সেইটা অম্বরীশ করতে পারে। এই দুটো কাস্টিং ছাড়া বাকি সবটাই, মানে সেটাও তাও ব্যক্তিগত সিদ্ধান্তে, বাকি সবটাই কিন্তু যাকে যা কাস্টিং আমি ভেবেছি লেখার সময় সেটাই পাওয়া গেছে। আর রাশের আমরা যা কিছু এখনো অব্দি দেখেছি তাতে বারবার বলা হচ্ছে, এই জিনিসটাতে ফোকাস করা হচ্ছে যে বাঙালির হারিয়ে যাওয়া গল্প। তো বাঙালির কি গল্প হারিয়ে গেছে? হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প। আচ্ছা, হারিয়ে যাওয়া যে বাঙালিরা হারিয়ে গেছে, যাদের বাঙালিয়ানা হারিয়ে গেছে, তাদেরকে নিয়ে গল্প। আচ্ছা, এইবার তো আমি বলছি যে আমার বাঙালিয়ানা কিভাবে কোথায় হারিয়ে গেছে? শ্রদ্ধা, ভালোবাসা, ভ্রাতৃত্ব, আন্তরিকতা, সেইটা কোথাও আমি ভয়ঙ্কর। আমি যেহেতু উত্তর কলকাতায় বড় হয়েছি, 33 জনের একটা পরিবারে, 33 কি 32 জনের একটা পরিবারে, তো ঘটনাচক্রে এই ছবিতেও 33 জনের পরিবার রাখার চেষ্টা করেছি। এটা যদিও আমার ছোটবেলার গল্প নয়, আমার ছোটবেলার ছায়া আছে এবং আমার ছোটবেলার একটা তরুণ সিনেমার মতো, যেখানে দিদিরা গোঁফ লাগিয়ে নাটক করছে, যেখানে অঙ্কের মাস্টার অঙ্ক করানোর পর কাকাদের সাথে ক্যারাম বোর্ড খেলতে বসে যাচ্ছে, কিংবা একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছে 10 দিন ধরে, সব আত্মীয় স্বজনরা একটা বাড়িতে দূর দূর থেকে সে 10 দিন ধরে রয়েছে, সবাই মিলে রান্না হচ্ছে। অর্থাৎ আমাদের জীবন। আমার মনে আছে 1994-এ হামাক্কা এখন রিলিজ করেছিল। হামাক্কা এখন তো বহুদিন হলে চলেছে এবং পরিবারের লোকজন 15 জন 20 জন করে পরিবারের লোকজন সবাই হামাক্কা এখন দেখতে যেত। তো আমার মনে হয় সেই কমিউনিটি ওয়াচিং, এখন আর ফ্যামিলি গোটা পরিবার মিলে ছবি দেখতে যায় না। যে ছেলে মেয়েরা যায় তো বাবা মা যায় না, বাবা মা গেলে সে ছবি ছেলে মেয়েরা দেখে না। তো আমরা চেষ্টা করেছি এমন একটা ছবি তৈরি করতে, মানে আপেক্ষিকভাবে যে ছবিটা সবাই মিলে দেখা। এবং আর একটা দর্শনের কথা এই ছবি দিয়ে বলতে চেয়েছি, সেটা ভেতরের লেয়ারে রয়েছে, সেটা ওপরের লেয়ারে নেই। যে আমাদের যার যেটা অনুসুয়াদি টিজারের ট্রেলারে বলেন যে বেঁচে থাকাটাই একটা উদযাপন, তার জন্য কিছু হতে হবে না। মানে আপনাকে পৃথিবীর সব থেকে বড় ব্লগার হতে হবে না, কিংবা সব থেকে বড় ইউটিউবার হতে হবে না, সব থেকে বড় ফিল্ম সমালোচক হতে হবে না। আপনি যেরকম ভাবে যা পারছেন, আমাকে সব থেকে বড় পরিচালক হতে হবে না, সব থেকে বড় হিরো হতে হবে না, সব থেকে বড় হিরোইন হতে হবে না। আমাদের পরিসরে, ব্যক্তিগত পরিসরে যে যা যতটুকু করছি সেটুকুতে আনন্দ পাচ্ছি কিনা সেইটা হলো আসল কথা, সেইটা হলো মোদ্দা কথা। কিছু প্রমাণ করার তাগিদ নেই, এই জন্যই এই ছবি বানানো। হ্যাঁ, এই ছবির আসলে অনেক লেয়ারের ব্যাপার আছে, সেই গভীরে আমরা যাব। তার আগে একটু তোমরা বলো যে কলকাতাকে তোমরা কিভাবে দেখেছো, যে কলকাতা পাল্টে গেছে এখন বলে মনে হয়? যেগুলো বললো, আমি যদিও পুরোপুরি সাউথ কলকাতাতেই জন্মেছি, এখানেই বড় হয়েছি, এখনো এখানেই থাকি। খুবই ঈশ্বরের কৃপায় আমি যে পাড়ায় বড় হয়েছি সেটা খুব একটা বদলায়নি, কারণ সেখানে মানুষজনও যারা আগে থাকতেন এখনো তারাই থাকেন। কিন্তু আমি আমার শ্বশুরবাড়ির পাড়াতে গেলেই আমি আমার বরের কাছেও শুনেছি ভবানীপুরের মতন পুরনো বাঙালি পাড়ায় বাঙালি কম পাওয়া যায়, অন্য ভাষাভাষীর মানুষ বেশি পাওয়া যায়। যেটা সব থেকে বেশি বদলেছে যদি আমাকে ডেইলি লাইফে জিজ্ঞেস করো, কোনো মানুষ কোনো অ্যাড্রেস জানতে চাইলে, কোনো ডেলিভারির জন্য বা কোনো ট্যাক্সিতে উঠলে মানুষ হিন্দিতে কথা বলে, আপকা ঘর কাহা হ্যায়। কিন্তু এই শহরে তো বাংলাই সব থেকে বেশি বলা উচিত এবং বলা হতো। সেটা আমায় বড্ড বারবার নাড়া দেয় যে যেহেতু আমি কলকাতার শহরে আছি, সেই জন্য আমার যদি কোনো ডেলিভারি আসে তাহলে সেই প্রশ্নটা বাংলাতেই হওয়া উচিত। এটা আমার মনে হয় যেটা বদলেছে। এবং যেটা বললাম আন্তরিকতার প্রশ্নে, আমরা আগে বাঙালিরা অনেক বেশি আন্তরিক ছিলাম। পাওয়া না পাওয়া, কে কত রোজগার করলাম, কে কত কি পেলাম, সেসবের ঊর্ধ্বে গিয়ে না আমরা এমনি মানুষের সঙ্গে দেখা হলে হেসে একটু কথা বলতাম বা মানুষের ভালোটাকে দেখার চেষ্টা করছি। ছোট ছোট গুণ, কেউ ভালো আঁকতে পারে, কেউ ভালো কবিতা লিখতে পারে, তার জন্য সে প্রমাণ করছেন সে বড় কবি। আগে আমাদের পাড়ায় অনুষ্ঠান অনেক বেশি হতো, মানে ছোট ছোট পাড়ার অনুষ্ঠান, যেখানে ধরো পাড়ায় যে তোমাদের ত্রিধারার অনুষ্ঠানে ধরো কেউ গান গাইলো সুন্দর করে, এখন না, মানে সেটা এখনো হয়। হ্যাঁ, মানে আমি বলছি সেটারও আলাদা করে ওই পাড়াটুকুতে অ্যাপ্রিসিয়েশন, পাশের পাড়ার লোকের শুনতে আসতো। হ্যাঁ, সেইগুলো এখন বোধহয় কমে গেছে। এখন আমরা মানুষেরা বাঙালিরা অনেক বেশি ক্রিটিক্যাল, সেইটা কোথাও ভালো, ওভারটলি ক্রিটিক্যাল। বিক্রম দা অনেক কিছু, যেরকম ভাবে ও বললো এত কিছু হারিয়ে গেছে যে কোনো একটা জিনিস পিন পয়েন্ট করে বলা খুব ডিফিকাল্ট। বাট যে একটা জিনিস আমাকে একটু দুঃখ দেয় বা কষ্ট দেয়, সেটা হচ্ছে আমরা বাঙালিরা নিজেদের মানুষ, নিজেদের ভাষা, নিজেদের সিনেমা, নিজেদের কবিতা, নিজেদের গান
নিয়ে গর্ববোধ করতে একেবারে ভুলে গেছি। যে আমি জানি না কেন এটা হয়েছে, হয়তো আমাদেরও তাতে নানান দোষ আছে, আমরা এমন কাজ করে উঠতে পারিনি যার মাধ্যমে সেই নিজেদের নিয়ে গর্বটা আমরা ধরে রাখতে পারবো। আমি ইন্টারাপ্ট করে একটা ছোট্ট কথা বলি। একটু আগে বিক্রমের সাথে আমার বহুবার কথা হয়েছে, যখন বোম্বে থেকে একজন স্টার আসে কিংবা সাউথ থেকে যখন স্টার আসে, তাকে যে প্রায়োরিটি কিংবা যে উঁচু নজরে তাকে ওখানে নিয়ে যেতে হবে, ওখানে ওইভাবে গার্ড করতে হবে, এই করতে হবে তাই করতে হবে, এই যে প্রায়োরিটি দেওয়াটা আমাদের এখানে কোনো স্টারকে দিতে হলেই বাঙালিদের যেন ইগো হার্ট হয়ে যায়। আমরা যদি আমাদের স্টারেদের বড় না করি, আমরা যদি আমাদের হিরো হিরোইনদের বড় না করি, তাহলে কি বেপারার লোক এসে করবে। অথচ অন্য শহরের যখন হিরো হিরোইনরা আসছে আমরা কিন্তু মাথায় তুলছি। আমাদের হিরো হিরোইনদের মাথায় তুলতে হলে লোকেদের যেন গাত্র দেওয়া হয়, ওকে কেন মাথায় তোলা হবে। মানে বলছি এইটা কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার, এই শ্রদ্ধাটা এইটা কোথাও মিসিং। সরি বিক্রম, আমি যেটা বলছিলাম সেটাই ধরে কথা বললো। ইনফ্যাক্ট যে কোথাও একটা নিজেদেরকে নিয়ে গর্ববোধ, নিজেদেরকে রেসপেক্ট করতে পারা, সেই জিনিসটা বাঙালিদের মধ্যে একদম অনেকটাই তলানিতে গিয়ে ঠেকেছে এবং সেটা আমাকে অনেকটাই দুঃখ দেয়, কষ্ট দেয় বা ডিস্টার্ব করে ডেফিনেটলি। এবার সেইটা কি করে চেঞ্জ করব, আমার পক্ষে সেটা আমাদের কাজের মধ্যে দিয়ে আমরা চেঞ্জ করতে পারি। আমি সেই চেষ্টা করার চেষ্টা করি যে আমি এমন কাজ করব যে কাজ নিয়ে মানুষের আমাদের প্রতি পার্সপেক্টিভ একটু হলেও পাল্টাবে। সেরকম কাজের সঙ্গে আমি কি করে যুক্ত হব সেটা আমি ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি। এবং এর বাইরে আমার চারিপাশে যে মানুষগুলো ভালো কাজ করছে তাদেরকে রেসপেক্ট দিতে পারা বা তাদের ব্যাপারে চর্চা করা বা তাদের কাজ নিয়ে কথা বলতে লজ্জা না পাওয়া, সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এবং আমরা খুবই সচেতনভাবে আমাদের যখন ট্রেলার লঞ্চের ইভেন্ট হয়, আমরা কিন্তু নন্দিতাদি এবং শিবুদাকে ইনভাইট করি। শিবুদার সেদিনকে জন্মদিন ছিল বলে আসতে পারেননি, নন্দিতাদি এসেছিলেন। কারণ নন্দিতাদি এবং শিবুদা তাদের মতো করে এই বাঙালি জীবন নিয়ে কিন্তু ক্রমাগত সাকসেসফুল ছবি বানাচ্ছেন। আজ আমি একজন সহ পরিচালক এবং সহ নির্মাতা হিসেবে আমার প্রযোজকরা, তারা যদি আজকে ওনাদের এই কাজটাকে না স্বীকৃতি দেন তাহলে কি বেপারার লোক দেবে? আগে তো আমরা আমাদের ঘরের লোককে বড় করে দেখবো, কারণ সে এটা সাকসেসফুলি করছে। আমরা এটাতে জয়েন করলাম যে আমি বাঙালি জীবন নিয়ে প্রথম ছবি বানালাম, তো ওনাদের থেকে ভালো কে হতে পারতো এই ছবির উদযাপনে? ওনাদের ছবি ব্যক্তিগতভাবে কার কি পছন্দ অপছন্দ সেসবের ঊর্ধ্বে ওনারা সাকসেসফুলি বাঙালি জীবন, পার্টিকুলারলি আমি বলছি বাংলার কালচার, বাংলার চরিত্র নিয়ে কিন্তু ক্রমাগত ছবি বানিয়ে যাচ্ছেন। সেটা তো আমাদের নিয়ে কথা বলতে হবে। আপনার ব্যক্তিগতভাবে ভালো লাগতে পারে, না ভালো লাগতে পারে, কিন্তু ওনারা যেটা করছেন, ধরুন জিদ্দা আজকে যে কলকাতা থেকে বোম্বে থেকে এত বড় একটা ওয়েব সিরিজের মুখ হলেন, সেটা নিয়ে তো আমাদের কথা বলতে হবে। একদম। দেব যে নিজের মতো করে ছবি বানাচ্ছে, প্রমোশন করছে, প্ল্যানিং করছে, এটা নিয়ে আমাদেরই কথা বলতে হবে। আর যদি আমরা নিজেদের মানুষদেরকে স্বীকৃতি না দিই, তাহলে অন্য পাড়ার লোকরাও আমাদের স্বীকৃতি দেবে না। আচ্ছা বিক্রম দা, একটা জিনিস আমার জানার খুব আগ্রহ, তোমার খুব ঘনিষ্ঠ বন্ধু তো অঙ্কুশ দা। তো অঙ্কুশ দা যখন ইন্টারভিউ দেয় এমনই সব কথা বলে যে কোনো কোনো ইউটিউব চ্যানেল দাঁড়িয়ে যায়, এমন বিতর্ক তৈরি হয়, এমন কিছু হয়। অথচ তুমি তার ঠিক উল্টো দিকে আর কি। তুমি যখন কথা বলো কিছুই সব কিছু কাম কুল, কোনো রকম বিতর্ক নেই, শান্ত। তো তোমার মনে হয় না এরকম আজকে যেরকম যুগ পড়েছে, একটু হেডলাইনে থাকার জন্য এরকম একটু বলতে হয়, এরকম একটু বিতর্ক তৈরি করতে হয়? দুটো জিনিস, এক তো হচ্ছে অঙ্কুশ আর আমি খুব বন্ধু, আজ থেকে না প্রায় গত 15 বছর ধরে, কিন্তু আমরা সব থেকে কাছের বন্ধু হলে আমরা তো মানুষ আলাদা, ইনফ্লুয়েন্সটা সেরকম ভাবে আসছে না। ইনফ্লুয়েন্স যদি আসেও, আমি তো যেগুলোর দ্বারা ইনফ্লুয়েন্স হতে চাই সেগুলোর দ্বারা ইনফ্লুয়েন্সড হবে এবং বাকিটার দ্বারা ইনফ্লুয়েন্সড হবে। ফর এক্সাম্পল, আমার মনে হয় যে অঙ্কুশ খুব ভালো অভিনেতা, ওর কমিক টাইমিং ব্রিলিয়েন্ট, 100বার। আমি সেইটা চাইবো অ্যাডাপ্ট করতে। অঙ্কুশের পার্সোনাল লাইফে যেটা ওর চরিত্র, সেই জিনিসটাতে আমি মিরর করতে পারবো, সেটা তো ওর স্ট্রেংথ। যে খুব বিন্দাস, ও যেটা মুখে আসবেও বলে দেয়। আমি নই, আমি রিজার্ভ থাকতে ভালোবাসি। আমি ইন্টারাক্ট করে আবার একটা কথা বলছি, তুমি কিন্তু ভেবো না যে বিক্রম যদি, মানে বিক্রমের কিন্তু অদৃশ্য গার্জিয়ানরা রয়েছে, যদিও কোথাও এরকম কিছু করে তখন ওকে আটকাবার জন্য এবং যা যা করার জন্য সেরকম লোকজন রয়েছে। বিক্রমটা করবে বলেও আমার মনে হয় না। মিশনে অ্যাকচুয়ালি শান্ত। আমি হেডলাইন ক্রিয়েট করার জন্য কোনো ইন্টারভিউ দিই না, কখনো ভবিষ্যতেও দেবো না। হেডলাইন ক্রিয়েট করার জন্য না, অনেক সময় রাগ ক্ষোভ থেকে অনেক মানুষ অনেক কথা বলে। অঙ্কুশ হয়তো অনেক ক্ষোভের জায়গা থেকে, রাগের জায়গা থেকে অনেক কথা পাবলিকলি বলেছে, যেটা ওর উদারতাকে রিফ্লেক্ট করে, যে ও মানুষ হিসেবে কতটা ট্রান্সপারেন্ট। খুবই সেক্ষেত্রে হয়তো কিছু হেডলাইন হয়েছে, আমার বিশ্বাস অঙ্কুশ হেডলাইন করার জন্য বলেনি। অঙ্কুশ যেটা বিশ্বাস করেছে সেই জায়গা থেকে অঙ্কুশ কথাগুলো বলেছে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সব সত্যি সবার জন্য সব পরিস্থিতিতে নয়। আমিও হয়তো এরকম সময় অনেক কথা বলেছি প্রিভিয়াস অন্য ইন্টারভিউতে, যেটা হয়তো বিতর্ক তৈরি করেছে, কিন্তু আমার ইন্টেনশন বিতর্ক তৈরি করা ছিল না। সেই সময় আমি একটা সত্যিকে কাঁচা ভাবে বলেছি। অন্ধের দেশে চশমা বিক্রি করে লাভ নেই, অন্ধের দেশে ছানি পড়ার ওষুধ বিক্রি করে লাভ আছে। তো আমরা চেষ্টা করছি, বিক্রম আমার ধারণা চেষ্টা করতে ছানি পড়ার ওষুধ বিক্রি করতে। আর আমি খুব বিশ্বাস করি যে আমি এমন কাজ করার চেষ্টা করছি যে কাজ নিজের জন্য নিজে কথা বলতে পারবে, এবং আমার দায়িত্বে পড়ে যে আমি সেই কাজটা কি করে মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। আমার নিজেকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার থেকে অনেক বেশি আমার কাজকে মানুষের কাছে পৌঁছে দেওয়াটা আমার কাছে ইম্পর্টেন্ট। যেহেতু তুমি মানুষ, ভিতরে তো কোনো ইমোশন তৈরি হয়, ক্ষোভ তৈরি হয়, সেগুলোকে সব চেপে রাখো কিভাবে? চেপে রাখি না তো, নিজের মানুষরা জানতে পারেন, আমার কাজের মধ্যে তার প্রকাশ থাকবে, আমার আগামী দিনে আমি কি কাজ করতে চাইছি তার মধ্যে প্রকাশ থাকবে। এটা একেবারেই চেপে রাখা না,
কিন্তু সেটা কাদের, যেটা এক্ষুনি কথা বললো যে শিল্প দিয়ে আমরা প্রতিবাদ করবো, কাদের সামনে কিভাবে তুলে ধরতে চাইবো সেটা তো আমার হাতে। আমি বলছি পারিয়ার পর যদি একটা মানুষ একটা কুকুরকে দুটো বিস্কিটও খাই থেকে, আপনাকে বলেছিলাম আমি একটা ইন্টারভিউতে, একদম কুকুরকে দুটো বিস্কিট খাই থেকে, সেটাই পারিয়ার সাকসেস। আজকে রাশের পর যদি দুটো মানুষ নিজের পরিবারকে বেশি সময় দেয়, নিজের পাড়ার লোকেদের জন্য একটু হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দেয়, তাদের সাহায্য করতে এগিয়ে আসে, প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে, সেটাই কিন্তু রাশের জিত, সেটাই সাকসেস। আমি যেমন দেবলিনাকে দেখেছি, দেবলিনা অনেক কিছু একসাথে কনজিউম করে মুখে হাসি ধরে রাখ, কারণ ওটাই ওর প্র্যাকটিস। আমি দেখে মাঝে মাঝে অবাক হই যে তুমি ভেতরে ভেতরে হচ্ছে, তো ও কিন্তু হেসে বলে হ্যাঁ, হাসিটা কিন্তু কখনো যায় না। ওটাই বোধহয় সহবত, ওটাই বোধহয় আমাদের বেড়ে ওঠা, যেটা আমাদের শেখায় যে আমরা তো একটা অপ্রাসঙ্গিক কথা বলতেই পারি। একটা যখন বিয়ের মতো উপাচার হয়, সেই বিয়েটা কি পরবর্তীকালে দুটো মানুষ সঙ্গম করবে, সেখানে তাদের সন্তান হবে। আমরা কি বিয়ের মণ্ডপে গিয়ে বলি যে ফুলসজ্জার রাতে ওরা সঙ্গম করতে যাচ্ছে? নিশ্চয়ই বলি না। আমরা সব সত্যি সব জায়গায় নিকেট ভাবে বলার জন্যই সমাজ ব্যবস্থা তৈরি হয়নি। আমাদের সমাজ ব্যবস্থায় কিছু জিনিস রয়েছে যেগুলো সহবত শেখায়। সেই সহবতটা শিক্ষা আমরা প্রত্যেক দিন যখন বড় হই, আমরা একটু একটু করে শিখি। আমি শিখছি, দেবুল হয়তো আমাদের দুজনের থেকে একটু বেশি শিখেছে, আর বিক্রম তো শিখেই গেছে অ্যাকচুয়ালি। আমি শিখতে বাধ্য হয়েছি। আমার মনে হয় যে আমার পরিবেশ, আমার চারিপাশ এবং আমাদের সমাজ সেটা আমাদের শিখতে বাধ্য করে কোথাও একটা গিয়ে। একটা কথাই আছে যে রাধে এসে চুলো বাঁধে, তো এই ব্যাপারটাতে তুমি পিএইচডি কিভাবে কমপ্লিট করলে? দিনে 24টা ঘন্টা সময়, আমি সেইগুলোই করি যেগুলো আমি করতে ভালোবাসি। সেই জন্য সময়টা না আপনি আপ বেরিয়ে আসে। মানে আমি বহু বছর ধরে এই প্র্যাকটিসের মধ্যেই আছি যে আমি জানি কখন আমার বাড়িতে সময় দিতে হয়। আমি ভীষণ ফ্যামিলি পার্সন। আমি জানি তারপর আমি কখন জিমে যেতে হয়, আমি তারপর জানি আমি কখন কলেজ যেতে হয়, আমি জানি কখন শুটিং করতে হয়, আমি আবার জানি কখন বাড়িতে ফিরে আসতে হয়। তো শুনলে খুবই মনে হবে ভীষণ মনোটোনাস একটা সাইকেল, হয়তো তাই, কিন্তু যদি আমি কিছু মন থেকে করি এবং ভালোবেসে করি, এবং এই প্রত্যেকটা কাজে আমি ভীষণ ভালোবেসে করি, সেই জন্য আমার কোথাও কোনো অসুবিধা নেই। এবং আরেকটা কথা আমি মানি, এই যে যারা হয়তো বাইরে কাজ করতে যায়, যেসব মেয়েরা, তারা হয়তো বাড়িতে কাজ করতে পারে না বা কেন করবে, এরকম একটা প্রশ্ন আসে। আমার কাছে নারীবাদটা অনেক ঊর্ধ্বে তার। আমি একটা অন্য ইন্টারভিউতেও বলছিলাম যে ওটাও একটা স্কিল, লাইফ স্কিল, যেটা আমি করতে জানি, যেরকম আমি নাচটাও করতে জানি। সেই জন্য এইটা করছি বলে এটা করতে পারবো না বা এটা করবো না, এটা আমার একদিনের জন্য, এক মুহূর্তের জন্য মনে হয়নি। তুমি রিসেন্টলি সম্ভবত পিএইচডি হ্যাঁ, কমপ্লিট করেছো, তো এই যে গ্ল্যামার ওয়ার্ল্ড, এখানে এত কিছু চলছে সারাক্ষণ, তার মাঝে পড়াশোনার জায়গাটা খুব বোরিং লাগে না? এটা কি করে ব্যালেন্স করা সম্ভব? ভালো লাগে, মানে ভালো লাগতো, এখনো লাগে। আমার মা বাবা বলেছিল এই পিএইচডি পরে আর কিন্তু ভেবো না তুমি আরেকবার ডাবল পিএইচডি করবে। পোস্ট ডক্টরেট করছিস? না আমার কিন্তু সেই জন্য আমি পড়াশোনাটা কন্টিনিউ রাখার জন্য আমি কলেজে পড়াই, কারণ কলেজে পড়ানোর জন্য কনস্ট্যান্টলি আমাকে নোটস তৈরি করে যেতেই হয়, কারণ একবার এক একটা জিনিস পড়াতে হয় আমাকে। আমার মনে হয় কোথাও আমাকে সেই ব্রিদারটা দেয়, এবং সেই জন্য আমাদের প্রত্যেকটা জায়গারই একটা নিজস্ব রকম পলিটিক্স আছে, সেটা আমার ইউনিভার্সিটিতে আছে, সেটা আমার অভিনয়ের ক্ষেত্রে আছে। কিন্তু এখানে থাকতে গেলে অনেক কিছু মেনে নিয়ে বা অনেক কিছু অনেক রকমের অনেক ধরনের মানুষের সঙ্গে কাজ করতে হয়, তো সেইগুলো সবসময় যেটা বললো কনজিউম করতে হয়, কনজিউম করাটা বোধহয় আমার ওই পড়াশোনার জায়গা থেকে এসছে, যে অ্যাকসেপ্টেন্সটা বোধহয় ওই পড়াশোনার জায়গা থেকে এসছে। এবং আমার মনে হয় সবটাই চয়েস, জানো তো, যে কেউ ধরো বলছে যে না আমি প্রচন্ড ব্যস্ত, একদম সময় দিতে পারছি না, একটা ফোন কল করার তার সময় নেই, এরকম মানুষও হয়। আমার মনে হয় এগুলো সবটাই চয়েস। আমরা যদি চাই যে শত ব্যস্ততার মধ্যেও একটা কাজ করবো, আমরা করতে পারি, আমরা সময় বার করে ফেলি। অ্যান্ড দেবলিনা যেটা বলছে যে এই যে কনজিউম করা, অ্যাকসেপ্ট করা, and life is all about acceptance and life is all about letting go, এই দুটো তাহলেই তুমি শান্তিতে থাকবে, মানে না হলে তো নিজেকেই অশান্ত করে রাখবে। তো দিস ইজ দ্য অনলি মন্ত্রা যেটা আমি জীবনে ফলো করি। সের ব্যাপারে প্রশ্ন, যে রাশে তো 51বর্তী পরিবারকে বেশ হাইলাইট করা হয়েছে, সেটার গল্প বলা হয়েছে, কিন্তু এখনকার দিনে ওটা নস্টালজিয়া হিসেবে যতটা ভালো লাগে, সত্যি সত্যি কি 51বর্তী পরিবার তুমি চাইবে, বা সেখানে কজন সেটা অ্যাকসেপ্ট করতে পারে? আমি তো বড় হয়েছি 51বর্তী পরিবারে, যেটা উত্তর কলকাতায় 32-33 জনের একটা পরিবারে আমি বড় হয়েছি, ফলে সেটা না আমি চুটি উপভোগ করেছি। কারণ আমাদের 51বর্তী পরিবারের একটা বিষয় ছিল, যেটা রাশেরই পরিবারও রয়েছে, যে কেউ কারোর স্বাধীনতায় হস্তক্ষেপ করে না, বক্তব্য রাখতে পারে, কিন্তু কেউ কাউকে জোর করে না যে এটা করতেই হবে, এটা না করলে আমরা কেউ কথা বলবো না, এটা না করলে ওটা হবে না, এই কন্ডিশন সেটিংটা নেই। আজকে ঘটনাচক্রে আমাদের অর্ণ মুখোপাধ্যায় আমাদের এখানে মুখ্য চরিত্র করেছেন। অর্ণ মুখোপাধ্যায় কিন্তু এখনো জয়েন্ট পরিবারে থাকে, সেখানে প্রায় 26-27 জনের পরিবার, না 32-30 জনের উপরে পরিবার। আমরা রিসেন্টলি নতুন দলের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে আমি আর দেবলিনা গিয়েছিলাম তো প্রমোশনের জন্য, খুঁটি পুজো। তো সেখানে জিজ্ঞাসা করছিলাম যে এখানে কতজনের জয়েন্ট ফ্যামিলি রয়েছে, প্রায় 9-10 জন হাত তুলে বলেছে আমরা 15-16 জন একসাথে থাকি। আমি বলছি এইটা না, আমারও বারবারই বলছি অভ্রভ, এইটা একটা সম্পূর্ণ চয়েস, যে আমি কোন থাকাটা চুজ করব। সেখানে হয়তো 4টে বাধা, 4টে জিনিসের স্বাধীনতায় হয়তো হস্তক্ষেপ ঘটবে, কিন্তু
আবার 4টে ফেভারেবল জিনিসও ঘটবে, কারণ সবকিছুর একটা ভালো আর খারাপ দিক আছে। মানে তোমার মন খারাপ বলে কিছু থাকবে না। এই যে ডিপ্রেশন নামক ভারী শব্দটা আমরা সবাই নিজের পিঠের মধ্যে ব্যাগে করে ঝুলিয়ে ঘুরছি, সেটা থাকবে না। কারণ তোমার যখন একটা ব্যাপারে মন খারাপ হবে, 10টা লোক থাকবে সেই মন খারাপ কাটিয়ে দেওয়ার ঘটনা ঘটাবার জন্য। আবার তুমি স্বেচ্ছাচারিতা করতে পারবে না, কারণ 10টা লোক ওখানে প্রেজেন্ট রয়েছে। তো তোমায় কিছু একটা পেতে গেলে কিছু ছাড়তে হবে। কে কোনটা পেতে চায় আর কে কোনটা ছাড়তে চায় সেটা তো ইন্ডিভিজুয়াল ব্যাপার এবং ইন্ডিভিজুয়াল চয়েস। লাইফ ইজ অল অ্যাবাউট চয়েসেস। এই ব্যাপারে আমি একটা কথা বলতে চাই। আমরা সবসময় একান্নবর্তী পরিবার বলতে বুঝি তাদের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক, যেন আমরা একটা বাড়িতে থাকি। কিন্তু আমি এমন একটা পাড়ায় বড় হয়েছি, হয়তো আমরা কেউ রক্তের সম্পর্কে একে অপরের আত্মীয় নই, বা হয়তো একটা বাড়িতে থাকি না, কিন্তু কোনো অনুষ্ঠান হোক, সেটা আমার বিয়ের অনুষ্ঠান হয়েছে, মানে যেটা ঘটেছে মানে একদম সত্যি ঘটনা, তাছাড়া দুর্গাপুজোর অনুষ্ঠান হোক, আমার বাড়িতে জগদ্ধাত্রী পুজো হোক, সবাই কিন্তু এসে একটা বাড়ির মতন কাজ করে। তো সেখানে যেমন আমরা ভালো দিকটা দেখি, সেরকম যখন ছোটবেলায় ধরো আমার বাড়িতে কোনো আমি লুকিয়ে কিছু করেছি, প্রেমের কথাই বলছি, লুকিয়ে কিছু করেছি, আমার বাবার কাছে কিন্তু পাড়া থেকেই আগে ফোন গেছে। তো এইটা না অনেকে অনেক সময় বাইরে থেকে এসে মেনে নিতে পারে না, তার কারণ হচ্ছে বাবা তোমাদের পাড়াটা তো খুব ইন্টারফেয়ারিং, এটা বলে। এটা হয়তো একটা জয়েন্ট ফ্যামিলি থাকলেও আমার তাই মনে হতো। কিন্তু আবার যখন দুর্গাপুজোর সময় আমরা সবাই মিলে একসাথে খেতে বসি, বা এক একজন এক এক রকম নতুন শাড়ি পরে এসে দেখাই এবং অন্যজন ছবি তুলে দেয়, তখন কিন্তু ওই যে ইন্টারফারেন্সটা হয়েছিল সেটা আর মনে পড়ে না। তো শুধুমাত্র আমার মনে হয় একান্নবর্তী পরিবার রক্তের সম্পর্ক দিয়েই তৈরি হয় না। যদি আমরা একে অপরের ভালো চাই, মোটামুটি যারা কাছাকাছি জায়গার মধ্যে থাকি এবং একই উৎসব একসাথে উদযাপন করি, বা সিনেমা দেখতে চাই, এটা এখনো আমাদের পাড়ায় হয় যে পাড়ার সমস্ত কাকিমারা, সমস্ত মানে অ্যাটলিস্ট 10 জন একসাথে সিনেমা দেখতে যায়, তাহলেও কিন্তু এটা পরিবার তৈরি হয়। এই রাজ দেখতে বলেছো তো? হ্যাঁ যাবেই। ওকে বিক্রম দা, এই ব্যাপারটা তো খুব ভালো এবং পজিটিভ সবকিছু, কিন্তু এটা কি প্র্যাকটিক্যালি ফিজিবল আজকের যুগে? তো আমি নিজেও এরকম একটা মানে এরকম একটা পাড়ার মধ্যে বড় হয়েছি। আমি সুলেখায় বড় হয়েছি, যাদবপুরের একটি কলোনি, এবং আমার বড় হওয়ার মধ্যেও আমি নিজের বাড়িতে যা সময় কাটিয়েছি তার থেকে বেশি প্রতিবেশীদের বাড়িতে সময় কাটিয়েছি। পাড়ার প্রত্যেকটা বাচ্চা একসঙ্গে খেলাধুলা করেছে, একসঙ্গে বড় হয়েছে। আমার মা পাশের বাড়ির আমার কোনো এক বন্ধুকে ধরে মেরেছে সে কোনো একটা ভুল করাতে, বা পরিবারের কেউ আমায় শাসন করেছে, এগুলো দেখেই বড় হয়েছে। সুতরাং আমার কাছেও আমার পরিবার তখন আমার একটা গোটা পাড়া ছিল। ও যেটা বললো তাতে আমার রিলেট করতে একেবারেই অসুবিধা হয়নি। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে হচ্ছে সেই হ্যাঁ রয়েছে। কিন্তু মানে অম্বরীশকে তুমি যদি প্যাকালের পর্ব আড্ডা মারতো, অম্বরীশ না পাড়ার বন্ধুদের সাথে আড্ডা মারতো। আমিও তাই। আমার সব থেকে কাছের বন্ধুরা এদের আমার পাড়ার বন্ধু, আমার স্কুলের বন্ধু আজকের দিনে। তো সেই জীবনটা তো আমি এখন খুব সেলিব্রেট করি, খুব এনজয় করি। দুর্গাপুজোর সময় বিদেশে আমি যেহেতু নাচ করি, সেই সময় প্রচুর দেশ বিদেশের বিভিন্ন শহরে নানা অনুষ্ঠান হয়। আমি আজ অব্দি হ্যাঁ বলতেই পারিনি, কারণ পাড়াটা ছেড়ে যেতে পারবো না বলে। এটা ভীষণভাবে এক্সিস্ট করে। মানে এই ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না, এই সিনেমাটা উপলক্ষে সব একই মাইন্ডসেটের লোকেরা সবাই এক জায়গায় হয়েছে কোনো রকম ভাবে। সেটা কোইন্সিডেন্টাল অনেকটাই, কিন্তু আমাদের সময়কার না, আমরা যে সময় বড় হয়েছি 90s এ বড় হয়েছি, সেই সময়কার বেশিরভাগ মানুষ কিন্তু এই চিন্তাধারার মধ্যে দিয়ে বড় হয়েছে। এইটা আজকের দিনে দাঁড়িয়ে হয়তো রেয়ার হতে শুরু করেছে, বাট আমরা তো এটা দেখেই বড় হয়েছি, আমরা এটা সেলিব্রেট করে বড় হয়েছি, এটাতেই আনন্দ পেয়ে বড় হয়েছি। সুতরাং এটা একটা সিনেমা যখন রূপান্তরিত হচ্ছে, তখন সেটার সঙ্গে রিলেট করতে আমাদের কারোর প্রবলেম হয়েছে বলে আমার মনে হয় না পার্সোনালি। হয়তো আমাদের পরবর্তী জেনারেশনের যে অভিনেতারা আছেন আমাদের সিনেমায়, যারা আমাদেরই ভাই বোন করেছেন, দ্য ইয়াঙ্গার লট, তারা হয়তো এই জীবনটা নাও দেখে থাকতে পারে, কিন্তু আমরা তো এর মাধ্যমেই বড় হয়েছি 90s এ। আমাদের তো এটা খুবই পরিচিত, খুবই আপন। আমরা যেহেতু স্বপ্ন তৈরি করি ফিল্ম মেকার হিসেবে, আমরা সমাজকে সেই স্বপ্ন দেখাতে চাই যে স্বপ্নটা একটা বেটার পৃথিবীর স্বপ্ন। আমি যেটা শুরুতে বললাম যে আজ যদি দুটো লোক আবার পরিবারকে ফিরে পেতে চায়, কিংবা পাড়ার মধ্যে যে আড্ডাগুলো এখন আর কাজের ব্যস্ততায় সে মেরে উঠতে পারে না, কারণ ওই আড্ডায় গিয়ে লাভ নেই, সে যদি আড্ডাটা আবার জয়েন করে, তাহলেই আমাদের সিনেমা বানানো সার্থক। কারণ এটা মানুষকে প্রয়োজন সেইটা বলার গল্প, মানুষের জীবন নিয়ে উদযাপন করা প্রয়োজন সেইটা বলার গল্প, কোনো স্বার্থ ছাড়া। এখন তো কেউ আড্ডা মারতে আসে না স্বার্থ ছাড়া, এখন তো কেউ বসে দুদণ্ড গল্প করে না স্বার্থ ছাড়া। আমরা আড্ডা মারবো। হ্যাঁ না তোমাদের পাড়ায় হয়তো হয়, আমি বলছি রেয়ার পকেটসে ডেফিনেটলি হয়, কিন্তু আমি সংখ্যা কমে গেছে, অনেক কমে গেছে একদম। তো আমি বলছি সেই স্বার্থ ছাড়া যে আনন্দ করা এবং সেটাই যে বাঁচা, মৃত্যুর সময় ওটুকুই নিয়ে যাওয়া, যে আনন্দটা করতে পারি, কিংবা আনন্দের সাথী হওয়ার জন্য লোক আছে, সেইটা বোধহয় এই ছবিটা দিয়ে মানুষকে সেই স্বপ্নটা দেখানোর উদ্দেশ্য। এবং পাড়িয়া যদি মানুষের সাথে জীবজন্তুদের ভালোবাসার কথা বলা হয়, রাস মানুষের ভালোবাসার কথা বলবে। এবং যেটা এখন অব্দি কোনো ইন্টারভিউতে আমি বলিনি, এবং সেটা রাসের একটা সারপ্রাইজ প্যাকেজ বলা যেতে পারে, রাস কিন্তু এক ধরনের জীবজন্তুরও গল্প আছে রাসে, এবং সেই জীবজন্তুদের আমরা সরাসরি জীবজন্তু হিসেবে দেখি না, কিন্তু তারা রয়েছে এখানে এবং তাদের উপস্থিতি রয়েছে, এবং যাদেরকে আমরা, যারা মানুষ নয় কিন্তু আবার প্রাণী হিসেবে, আমাদের তো মরালিটির আবার স্ট্যান্ডার্ড আছে। মানে ধরো একটা বাড়িতে একটা আরশোলা ঢুকলো, আমরা পটাশ করে চটি দিয়ে মেরে দিলাম। ধরো একটা শুঁয়োপোকা ঢুকলো,
ধরে ফেলে দিলাম, কিন্তু কেউ একটা প্রজাপতি মারুক, অত সুন্দর প্রজাপতিটাকে মেরে ফেললি, তার মানে মরালিটিরও স্ট্যান্ডার্ড আছে যে প্রজাপতি মারলে সেটা অপরাধ, অর্থাৎ শুঁয়োপোকা আরশোলা মারলে টিকটিকি মারলে অপরাধ নয়, ইঁদুর মারলে অপরাধ নয়। তো আমি বলছি সেই মরালিটি গুলোকে কোয়েশ্চেন ডেফিনেটলি সিনেমা করবে, এবং এখানে এই মুহূর্তে গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবী জুড়ে যে করাপশন চলছে তার বিরুদ্ধেও রাশ কথা বলবে। এগুলো কিন্তু সবই আছে, এগুলো কোনোটা মিস নেই। কিন্তু কোর ব্যাপারটা ভালোবাসার গল্প, কিন্তু সেই এই যে লড়াইগুলো, প্রত্যেকটাই তো লড়াই আসলে। এই লড়াইগুলো ধরুন বিক্রমের চরিত্র সোমনাথ, দেবলীনার চরিত্র রায়, এরা প্রত্যেকে নিজের নিজের স্পেসে লড়ছে সেই ভালোবাসার মানুষগুলোর জন্য। এবার কারুর কাছে ভালোবাসার মানুষ একটা মানুষ, কারুর কাছে তার পরিবার, কারুর কাছে গোটা গ্রাম। এবার কার কাছে পরিবার, কার কাছে গোটা গ্রাম, আর কার কাছে একটা সিঙ্গুলার মানুষ, সেটা রাশের সব বিভিন্ন চরিত্রদের দ্বারা ডিফাইন হবে। আজকালকার এই নতুন জেনারেশনে যে এসছে সেখানে বলা হয় ভালোবাসাটাও একটা লড়াইয়ের মতো, ব্যাটলের মতো। সেখানেও পলিটিক্স থাকবে, সেখানেও ম্যানিপুলেশন থাকবে, ন্যানো রিলেশনশিপ, ম্যাক্রো রিলেশনশিপ, কি সবকিছু এসেছে। সেখানে রাশের যে ব্যাপারটা, যে একদম সিম্পল গল্প বলা হয়েছে, যেখানে শুধু ইমোশনের কথা বলা হচ্ছে, সেটা এদের সাথে কিভাবে কানেক্ট করবে? সেটা এদের সাথে কানেক্ট করবে এইভাবে যে এরা নাম দিয়েছে। এই সবকটা বিষয়ই খল ব্যাপার সবসময় ছিল, সঠতা সবসময় ছিল, দুর্নীতি সবসময় ছিল। এখন ভাঁড়ের হ্যান্ডেল হয়েছে। আমি বলছি ভাঁড় হয় না, ভাঁড়ের যদি হ্যান্ডেল দিই, ভাঁড়ই থাকবে। হ্যান্ডেল দিলে তাতে কিছু নতুন উপযোগিতা হবে। ভাঁড়েরই গরম চাই খেতে হবে হাতে ধরে। এখন কি হ্যান্ডেল, কি ভাঁড় ধরতে অসুবিধা, হ্যান্ডেল দিয়ে ধরছে, তো এর বাইরে কিছু হয় না। তো আমি বলছি যে এখানে যে ভালোবাসার গল্প, এখানেও কিন্তু ত্যাগের কথা যেমন বলা আছে, এখানেও ভালোবাসার মানুষকে ছেড়ে যাওয়ার কথাও বলা আছে, যেটা এখনকার দিনে হয়। আমি বলছি রাশ এমন একটা উদযাপনের গল্প যার উপরের লেয়ারের প্রেক্ষাপটে হয়তো এই জয়েন্ট ফ্যামিলি, সবাই উৎসব রয়েছে, কিন্তু পরতে আমাদের দৈনন্দিন জীবনে ভালো থাকার চাবিকাঠি কোথাও রয়েছে, যে সবাই তো কিছু না কিছু পেতে চাইছে। এই পাওয়ার, আমি এখানে অবস্থিত এবং আমার পাওয়া, এর বাইরে যে একটা জীবন আছে, বৃহত্তর জীবন, যেখানে এই পাওয়ার মধ্যে যাবতীয় আনন্দ। ও ভাবছে আমি গাড়িটা পেলে আমার একটা পাওয়া হবে, ওই ফ্ল্যাটটা পেলে আমার পাওয়া হবে, ওই বিদেশ গেলে আমার পাওয়া হবে, কিন্তু এর বাইরেও কিছু পাওয়া রয়েছে, সেগুলো একবার মনে করিয়ে দেবে। তাই এই যে ন্যানো ইত্যাদি ইত্যাদি, আমার মনে হয় তারাই ন্যানো কি বলে ম্যাক্রো ব্রেড ক্রাম্বিং, এসবের বাইরেও আরো কিছু জিনিসপত্র আছে, সেগুলো তারা খুঁজে পাবে, যেগুলো এগুলো নয়। এবং এখানে একটি চরিত্র পারিজাত করেছে যেটা এই জেনারেশনকে প্রেজেন্ট করে। ঘুরি দেখছো বারবার, তুমি লেট হয়ে যাচ্ছে, দুটো প্রশ্ন করে ছেড়ে দিচ্ছি। ট্রেন আছে, নাচের প্রোগ্রাম কিছু বাইরে, রাশের প্রমোশন, এইটার জন্য যাচ্ছি যে ট্রেন ধরে। ও আচ্ছা, না রাশের প্রমোশনে কালকে হিরো আসবে। আজকে গিয়ে আমি একটু দেখে রাখি সব হিরোর জন্য ঠিকঠাক আছে কিনা। না বেসিক্যালি ও আগে থেকে যেতে চায়, যেহেতু বোলপুর ওখানে বাড়ি আছে, এবং আমি খুবই ট্রেনে ট্রাভেল করতে পছন্দ করি। কালকে ওরা সবাই গাড়িতে যাবে, আমি চাই, আমি খুবই আরাম করে ট্রেনে যেতে ভালোবাসি, সেই জন্য একটা ট্রেনের টিকিট কেটেছি। আমি গিয়ে একটা সন্ধ্যে একটু থাকবো বাড়িতে, একটা সন্ধ্যে একটু প্যানিক করবো একা কোনোদিন টমে মিলে প্যানিক করি, একটা সন্ধ্যে একা প্যানিক করবো। আচ্ছা, তুমি নাচের সাথে এতটা ইনভলভমেন্ট আছে তোমার, বা তুমি নিয়মিত নাচ করো, তারপরে জিমে যেতে হয় কেন? নাচ একটা কার্ডিওতে হেল্প করে। যদি আমি আমার এক্সারসাইজের দিক দিয়ে বলি, জিমে গিয়ে আমি মূলত ওয়েট লিফটিং এ করি, সেটার কারণ অবশ্যই নিজেকে সুন্দর রাখা তো বটেই, তাছাড়াও বয়সকালে সেটা আমাকে হেল্প করবে বলে আমি বিশ্বাস করি। কারণ এটা একটা ভীষণ বড় সাবজেক্ট, আর আমার খুব ফেভারিট সাবজেক্ট। আমি ঢুকছো, আমি এত জ্ঞান দেবো না ওয়েট লিফটিং এর ব্যাপারে, কিন্তু ওই যখন 50 বছর বয়স হবে, আমি যাতে নিচে থেকে মগ তুলতে পারি বা জল তুলে স্নান করতে পারি, সেটার জন্য এই প্র্যাকটিসটা। বেসিক্যালি যখন দেবলীনা 50-এ পৌঁছবে, তখনও দেখবো দেবলীনা এখান থেকে সাইকেল করে ভিক্টোরিয়া যাচ্ছে, আমরা তখন হুইল চেয়ার চালিয়ে পাশে যাচ্ছি। ভিক্টোরিয়াতে এইখানে রাজারহাট যাচ্ছি, আগ্রা ঠাগরা চলে যাবে, তাজমহলের সামনে সাইকেল নিয়ে। এবং নাচটা তো আমি ধরো গত 5-6 বছর আর কোথাও কারোর কাছে গিয়ে শেখা হয় না, কারণ আমি মানে শেখা উচিত না এটা বলছি না, আমি বলছি যে নিয়মিত শিখতে পারি না। কিছু কিছু কোরিওগ্রাফি এখন আমার টিচারদের কাছে গিয়ে আমি শিখে আসি, কিন্তু যেহেতু শেখাই মূলত, তাই রোজ যে অনেক প্র্যাকটিস করতে পারি এরকমও হয় না। মূলত যেহেতু এখন শেখাই বেশি, স্টেজ পারফরমেন্স অবশ্যই করি, কিন্তু ওই যে রোজ একটা প্র্যাকটিসের মধ্যে, প্রশিক্ষণের মধ্যে যেটা ছিলাম, সেটা তো এখন আর অতটা করে ওঠা হয় না। আর জিমে গেলে মানসিক শান্তি পাওয়া যায়, সমস্ত রাগ ওইখানেই বেরোয়। ওকে, 50 বছরের কথা যেখানে বললে সেখানে বলি, দেখা যাচ্ছে এটাই ট্রেন্ড যে সবাই অভিনেতা অভিনেত্রী ছিল, তারপর রাজনীতিতে গেছে, আর তুমি রাজনীতির ব্যাকগ্রাউন্ড থেকে অভিনেত্রী হয়ে উঠছো। এই উল্টো স্রোতে হাঁটার ব্যাপারটা, মানে ভবিষ্যতে কি 50 বছর বয়সে আমরা দেখতে পাবো যে তুমি র্যালিতে সাইকেল চালাচ্ছ? র্যালিতে আমি রাজনৈতিক র্যালিতে আমি গেছি, কারণ যেহেতু আমার বাবা, আমি জন্ম থেকে ওইটাই দেখে এসেছি। আমি তো অভিনয় কাউকে দেখে বড় হইনি, আমি রাজনীতিটাই দেখে বড় হয়েছি, এবং আমি পলিটিক্যাল র্যালিতে গেছি, কিন্তু সেটা শুধুমাত্র আমার বাবার জন্য যখন হয়েছে। আমি কখনো র্যালি বা কারোর ইলেকশন ক্যাম্পেইনে যাইনি। এবং অবশ্যই আমাকে হয়তো 50, অবশ্যই বলবো না, কারণ 50 বছর আসতে মোটামুটি আরো
প্রায় 20 বছর 35 বাকি বছর আছে, কেটো গিরম করে, কিন্তু সেটা খুবই ফার ওয়ে। কিন্তু আমি কোনোদিনই এটা বলবো না যে আমি ওটা আসবো না বা আসার কোনোই সম্ভাবনা নেই। আমি নিজে যখন আমি রবীন্দ্রভারতীতে পড়তাম তখন আমি কালচারাল সেক্রেটারি হয়ে জিতেছিলাম। সো রাজনীতির প্রতি একটা ইনক্লিনেশন আমার বরাবরই আছে এবং আমার মনে হয় আমি অনেকের থেকেই বেশি সচেতন বা বুঝি। সো আসার ইচ্ছে তো আছে, মানে আশাটাই স্বাভাবিক তো হওয়ার কথা। হ্যাঁ, কারণ তখন যদি নেপোটিজমের কথাটা আসে আমি মেনে নেবো। দেবলনাকে কি আমরা ছুটি দিচ্ছি? হ্যাঁ, জাস্ট একটা লাস্ট কথা, যে কেন সবাই রাশ দেখতে যাবে? কথা বলবে এটা না, না, সেটা আমরা তো আছি, দেবলনা চলে গেলে তুমি তোমার আমাদের point of প্রশ্ন view- করতে তোমার- পারো। আচ্ছা আমরা তোমার পয়েন্ট অফ ভিউটা কি? তোমাকে কেন দেখতে যাবে রাশে? আমাকে কেন দেখতে যাবে রাশে? যদি জানতে চায় যে দেবলীনা কেমন, এটা নিয়ে তো মানুষের একটা ধারণা আছে সোশ্যাল মিডিয়া দেখে, যে দেবলীনা হয়তো যেহেতু এরকম একটা বাড়িতে বড় হয়েছে, এরকম এত প্রিভিলেজে বড় হয়েছে, এরকম হয়তো হতে পারে সেই মানুষটা আসলে কিরকম সেটা বোধহয় রাই দেখলে বোঝা যাবে। আচ্ছা। এবং ছবিটা কেন যদি দেখতে যাবে জিজ্ঞেস করো, তাহলে বলবো যে আমি এই ছবি দেখে বড় হয়েছি এবং আমি যদি দর্শক হই তাহলে এই ছবিটা আমি দেখতে যাব, কারণ এখানে গান আছে, এখানে নাচ আছে, এখানে অনেক আনন্দ আছে, এখানে লোকের ডায়লগ ভুলে যাচ্ছে নাটকে, এরকম সিন আছে যেটা আমার খুব মজা লাগে দেখতে, মানে যেটা আমি দেখতে চাই বড় পর্দায়। তো আমি যদি দর্শক হই আমি এইগুলো মানে ভারী কথার মধ্যে গেলাম না, আমি এই আনন্দটা উপভোগ করার জন্য যাই। এবং পুরোনো দিনের ছবিতে যেটা হতো এটা আমি এক্সপেক্ট করি, আমি জাস্ট ইন্টারাপ্ট করে বলি একটা কথা। আমি আশ্চর্যজনকভাবে দেখছি ফেসবুকে প্রচুর মানুষ, ইভেন সাংবাদিকরাও রাশের ডায়ালগ ট্রেলার টিজারে যে বেশিগুলো মুখস্থ বলছে। এইটা আমার কাছে বড় পাওয়া, মানে একজন কো রাইটার হিসেবে, ডায়ালগ রাইটার হিসেবে আমার কাছে খুব বড় পাওয়া যে আমার লেখার পারিয়ার ক্ষেত্রেও বলেছে, পারিয়ার কথাগুলো তো অনেক ক্রুড, অসম্ভব। এখানকার ডায়ালগ গুলো মানুষজন মুখে বলছে, এবং যে সাংবাদিকরা ইন্টারভিউ করছেন কিংবা ফোনে কথা বলছেন তারা ডায়ালগ গুলো, এবং অনেকে ডায়ালগ লিখে ট্যাগ করছেন। এইটা আমার কাছে খুব আনএক্সপেক্টেড এবং বড় পাওয়া। এটা পুরোনো দিনের ছবিতেই হতো যে ডায়ালগ গুলো হিট করতো, তো পারিয়ার ক্ষেত্রে তো সেটা সুযোগ ছিল, কারণ পারিয়াটা কমার্শিয়াল রক্ত গরম করা ডায়ালগ দিচ্ছে, এটা ঠিক আছে। এই ছবির ক্ষেত্রে যে ডায়ালগ গুলো এভাবে ওয়ার্ক করবে সেটা আমার কাছে খুবই পাওয়া। এবং ওই দেবলনা যেহেতু ওইগুলো কথা বলছিল, তো ডায়ালগ শুনতে মানুষ আগে হলে যেত, আমরা ক্যাসেট কিনতাম ডায়ালগের, মহব্বতের ক্যাসেট। ঠিক আছে দেবলনা, তাহলে দেবলনাকে তাহলে আমরা ছেড়ে দিই। আমরা থ্যাংক ইউ। আজকালকার দিনে যেসব সিনেমা হচ্ছে, মানে এখনকার যুগের এটাই ধারা যে চমকে বিশ্বাসী মানুষ, তো সেখানে এরকম একটা সিম্পলিসিটির গল্প, যেটা চমক নেই, যেটা ইমোশনকে ছুঁচ্ছে। ভালো থাকার থেকে বড় চমক এই পৃথিবীতে কিছু নেই। আমরা যা করছি ইলিউশনে করছি যে এটা হলে খুব ভালো থাকবে। সুতরাং আমার মনে হয় যে রাশের ক্ষেত্রে যেটা চমক বলে মনে হচ্ছে না, সেটাই সব থেকে বড় চমক, সব থেকে বড়। হ্যাঁ, মানে সিম্পলিসিটি নিয়ে কেউ ছবি বানাচ্ছে না বলেই তো এটা চমক। কারণ এই ধরনের ছবি লাস্ট বোধহয় আমরা অনেকে আলোর সাথে দেখলাম তুলনা টেনছে, কিন্তু আলোর সাথে গল্পের কোনো মিল নাই। তরুণ মজুমদার, সঞ্জীব চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তপন সিনহা, এদেরকে ডিরেক্ট হোমাজ দেওয়া আছে এবং সেটা শর্টে দেওয়া আছে, যারা তরুণ মজুমদারের বডি অফ ওয়ার্ক সম্পর্কে ওয়াকিবহাল। যেরকম আমি আমার ছবিতে বিভিন্ন আমার পছন্দের পরিচালকদের হোমাজ দিয়ে থাকি, তো এই ছবিতেও রয়েছে। তো সেটা ডিরেক্ট হোমাজ, গল্পগত কোনো মিল নেই, কিন্তু এই সিম্পলিসিটিটা লাস্ট বোধ আমরা আলোতে দেখেছি, তাই লোকজন আলোর সাথে তুলনা করছে। আলো 2006, তার মানে 19 বছর পেরিয়ে গেছে। বাঙালি আর কোনো ছবি এখন অব্দি পায়নি যেটা সেই সময়ের ছবির সাথে তুলনীয় হতে পারে। তো এটাই সব থেকে বড় চমক বলে মনে হয় আমার। না, এই কনফিডেন্সটা পেলে কি করে যে লোকে এখন তো ওরকম সিম্পল গল্প আর শোনে না, শুধু চমকেই বিশ্বাসী। শর্টকাট রাস্তা তো রয়েছে, সেখানে শর্টকাটে না গিয়ে বাঙালি কিন্তু বরাবরই ভালো বাঁচতে পারে। হ্যাঁ, বাঙালির অজস্র ত্রুটি আছে, বাঙালি জাতি হিসেবে বলছি, অজস্র দুর্বলতা আছে, কিন্তু বাঙালি ভালোবাসতে কোনো সময় ভুলেনি। তুমি যদি ঋতুপর্ণ ঘোষ কিংবা পরবর্তী পরিচালকদের কথা মাথায় রাখো, যে শিবুদানন্দিতাদি যাদের কথা বলছিলাম, তারা প্রত্যেকেই যখন এই বাংলার মাটি মেশানো সিনেমা ঠিকঠাকভাবে নির্মাণ হয়েছে, আমরা ঠিকঠাকভাবে নির্মাণ করতে পেরেছি কিনা জানি না, বাট চেষ্টা করেছি, ততবারই কিন্তু বাঙালি ভালোবেসেছে এবং আপন করেছে। মানে তুমি যদি দেখো যে আমাদের অনিক দত্তর ছবি অপরাজিত, সেটা সত্যজিৎ রায়ের জীবন কাহিনীর পাশাপাশি কিন্তু একটা সময় একটা বাঙালি মূল্যবোধ মানুষজন তাদেরকে বারবার রিফ্লেক্ট করা হয়েছে, এবং তাদের কথা বলতে বাঙালি কিন্তু একটু কুণ্ঠাবোধ করেনি। আজও রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনুক না চিনুক অধিকাংশ বাঙালি, আজকের বাঙালি, তারা কিন্তু কোথাও গিয়ে ওই শ্রদ্ধাটুকু অন্তত দেখায়, অর্থাৎ পুরনো মানুষদের প্রতি, পুরনো সিনেমার প্রতি শ্রদ্ধাটুকু এখনো বাঙালির বজায় রেখেছে। এবং সেটাই বোধহয় সাহস আমাদের জন্য, যে আমরা বিশ্বাস করেছি যে বাঙালিকে যদি তাদের অরিজিনের গল্প বলা হয়, যে তারা কি ছিল এবং তারা কারা, তাহলে বোধহয় বাঙালি দেখবে। সেটাই বোধহয় বিশ্বাস। তোমরা যে একসাথে সিনেমা করছো পরপর, মানে ব্যাপারটা এরকম না, সৃজিত মুখার্জির যেরকম প্রসেনজিৎ বা অনির্বাণ, তেমনি তথাগত মুখার্জির বিক্রম, এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে কি? কেন বিক্রম প্রতিবার? ও আচ্ছা, তাহলে তোর উত্তর দেওয়ার প্রশ্ন।
প্রথম কথা হচ্ছে মাঝে আমি দুটো ছবি বানিয়েছি, যে দুটো ছবি আমার মনে হয় আমার বানানো সব থেকে ভালো ছবিগুলোর মধ্যে, কিন্তু যেহেতু আমার মনে হয় ওগুলো সব থেকে ভালো ছবির মধ্যে, অফকোর্স ওগুলো রিলিজ করেনি। একটা গোপনে মচ্ছারান এবং আরেকটি গাকি, একটি ব্ল্যাক কমেডি। গোপনে মচ্ছারান সিঙ্গেল শট, আমরা আগেও কথা বলেছি এটা নিয়ে। আর গাকি হরর, যেটা স্পিটি ভ্যালিতে শুট হয়েছে ইত্যাদি, যেটা একটা সাইকোলজিক্যাল হরর তো বটেই, এছাড়া ওটার একটা দর্শনগত দিক আছে, স্পিরিচুয়াল হরর অ্যাকচুয়ালি, যেটা নিয়ে খুব গোটা পৃথিবীতে কম কাজ হয়েছে। বিক্রম তারপরে মানে পারিয়ার পরে গাকি শুট হয়েছে, তারপর বিক্রমের সাথে আবার কাজ করার সুযোগ। এবার না গল্প অনুযায়ী আমার অভিনেতার প্রয়োজন হয়, নায়কের প্রয়োজন হয়, স্টারের প্রয়োজন হয়। যে গল্পে বিক্রমকে প্রয়োজন নেই, গোপনে মচ্ছারান কিংবা গাকি, সেই গল্পে কিন্তু বিক্রম নেই। কিন্তু যে গল্পে আমার পারিয়া থেকে বিক্রমের যে ইমেজ নির্মাণের যে প্রক্রিয়া, সেই ইমেজটার রেঞ্জটাকে বড় করার জন্য আমার একজন স্টার অভিনেতা দরকার ছিল, কিন্তু তার একটা অসম্ভব ডেডিকেশনও দরকার ছিল, যে কারণে আমার কাছে বিক্রম একটা অটোমেটিক চয়েস হয়ে আসে। কারণ এই স্ক্রিপ্টটা নিয়ে আমি নাম বলতে চাই না, এই গল্পটা নিয়ে আমি দু একজন স্টারদের সাথে আলোচনা করেছি, তাদের বিষয় নিয়ে বিক্রমের সাথে আলোচনা করছি সাইমেলটেনিয়াস, কিন্তু আমি তো খুঁজবো সেই মানুষটাকে যে এটার প্রতি সব থেকে বেশি মোটিভেটেড ফিল করছে। আমার তো শুটিং ফ্লোরে স্টার দরকার নেই, শুটিং ফ্লোরে একজন যোদ্ধা দরকার, শুটিং ফ্লোরে একজন লেবার দরকার, শুটিং ফ্লোরে একজন পরিশ্রমী সেনাপতি দরকার। শুটিং ফ্লোরে কিন্তু আমার স্টার দরকার নেই, আমার স্টার হচ্ছে প্রমোশনে দরকার, আমার স্টার হচ্ছে সিনেমার পর্দায় দরকার। শুটিং ফ্লোরে যদি স্টার হয়, তাহলে তার সিনেমার কি পরিণতি হয় লাস্ট 10 বছর ধরে বাংলা সিনেমা দেখছি। তো আমি সেই স্টার আমার ছবিতে চাই না, আমি চাই আমার স্টার সিনেমার বড় পর্দায় হবে, পোস্টারে হবে, হোর্ডিং এ হবে, সাধারণ মানুষের কাছে হবে। কিন্তু শুটিং ফ্লোরে একজন কর্মঠ, ডেডিকেটেড, একজন পরিশ্রমী অভিনেতা প্রয়োজন, যে কারণে বিক্রম। কিন্তু তুমি যে পারিয়া যেরকম সিনেমা বানিয়েছো, এটা অলরেডি তোমার অ্যাসিড টেস্ট হয়ে গেছে। তো এখন দেব যে রিসেন্টলি সিনেমা করলেন খাদান, তো তোমার মনে হয় না যে আমিও তো এরকম সিনেমা বানাতে পারি, দেবের কাছে একটা স্ক্রিপ্ট নিয়ে যাই? আমি খাদান প্রথমত দেখিনি, দ্বিতীয়ত খাদানের ট্রেলার আমার চমৎকার লেগেছে। ব্যাপারটা হচ্ছে আমি বলতে চাইছি যে কমার্শিয়াল সিনেমাতে দেব অলরেডি ফিরে আসছেন এবং সেখানে তোমার অলরেডি একটা টেস্ট হয়ে গেছে, যেখানে তুমি আগে আমরা লেটার মার্কস নিয়ে পাস করে গেছো। হ্যাঁ, তো সেখানে তো তুমি অনায়াসে গিয়ে এটা ক্র্যাক করতে পারবে এরকম একটা না। বিষয়টা হচ্ছে, দেখো এটা না, আমি যেভাবে সিনেমা বানাই, যে রিহার্সাল, যে পরিশ্রম, যেরকম দেব যেরকমভাবে ছবি বানাই, প্রত্যেকেই আমার এটা মনে হয় যে দুটো না মিউচুয়াল হতে হবে। এটা আমি দেবকে অ্যাপ্রোচ করলে শুধু হবে না, দেবেরও ইচ্ছে করতে হবে আমার সাথে কাজ করতে, কিংবা দেব কেন, পৃথিবীর যে কোনো অভিনেতা তারও পরিচালকের উপর সেই কনভিকশন এবং সেই ভালোবাসা থাকতে হবে। আমি যেমন আমার অভিনেতাদের ভালোবাসি, যাদের সাথে কাজ করি, কালকে যদি আমি দেবের সাথে কাজ করি, দেবকেও ভালোবাসবো, সেইভাবেই যত্ন করে গড়ে তুলতে চেষ্টা করবো তার নির্মাণ, কিন্তু সেই ফেথটা তো দেবেরও থাকতে হবে। কেমন, কালকে যদি আমি জিদ্দার সাথে কাজ করি, মাঝখানে তো রটেই গেছিল আমি আর জিদ্দা বোধহয় বস 3 করছি। হ্যাঁ, তো বিষয় যেটা হচ্ছে যে আমাদের সবসময় মাথায় রাখতে হবে এটা একটা মিউচুয়াল ব্যাপার। এই মিউচুয়াল জায়গাতে আমি যখনই যে নায়ককে পাবো, আমি তার সাথেই চেষ্টা করব কাজ করতে, কারণ রেসপেক্টটা মিউচুয়াল, এখানে কোনো একতরফা গল্প নেই। সে মানে আমি যদি কালকে লিওনার্দো ডিক্যাপ্রিওর সাথেও কাজ করি, তাহলেও একই রকম ব্যাপারটা ঘটতে হবে। এটা আমার দেবকে দিয়ে করিয়ে নেওয়া কিংবা দেবের সাথে কাজ করা, এইটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হচ্ছে আমরা যে ছবিটা বানাচ্ছি, সেই সিনেমাটা কতটা সাস্টেনেবল, সেই সিনেমাটা আগামী 10 বছর বাদে আলোচনা হবে কিনা, সেই সিনেমাটা বাংলা সিনেমার ইতিহাসে থাকবে নাকি একটা জাস্ট একটা র্যান্ডম ছবি হয়ে চলে যাবে, যাচ্ছে ও তো রকম একটা কিছু বানিয়েছিল, কিংবা লোকে খিল্লি করবে সেই সিনেমাটা। সেইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। দেখো, আমি খাদানের ট্রেলার, টিজার, গান সবই দেখেছি এবং দারুণ হিট করেছে এবং আমার খুব ভালো লেগেছে। আমারই এক বন্ধু, আমার ফিল্ম ক্লাব যখন চালাতাম সাউথ কলকাতায়, সুজিত দত্ত, রিনু, ও খাদান পরিচালনা করেছে। আমি পুরোটাই জানি খাদান বিষয়ে, আমি অ্যাওয়্যার, এবং আমি খুবই আনন্দিত যে পারিয়া রিলিজের সময় থেকে খাদান সম্পর্কে শুনছিলাম, তারপরে খাদান ফাইনালি এলো অ্যান্ড ইট ওয়াজ ম্যাচ, সবাই খুব প্রশংসা করেছেন, উই লাভড ইট। আমার হয়তো ঘটনাচক্রে হলে গিয়ে খাদান দেখা হয়নি, আজ আমি নিশ্চয়ই দেখে ফেলবো। না, এটা ঘটনাচক্রে না, ইন্টেনশনালি কম্পিটিটরের সিনেমা দেখবো না, একদম। সুজিত কেন, সুজিত এর কোনো কম্পিটিশনই নেই কিন্তু, কারণ দেব যেভাবে, ধরো কিশোরী গানটা যেভাবে দেব, সুজিত এরা যেভাবে ডিজাইন করে শুট করেছে, এটা আমার ক্যাপাবিলিটির বাইরে। আমি বলছি কিশোরী গানটা আমি ওইভাবে শুটই করতে পারতাম না, আমি হয়তো অন্য কোনো কিছু করতাম, সেটা যে খারাপ হতে এমনটা দাবি রাখছি না। আমি বলছি ভালো খারাপ নয়, আমি বলছি কোনো, মানে আমি যেভাবে অ্যাকশন সিনেমাকে ডেপিক্ট করছি কিংবা আমি যেভাবে অ্যাকশন সিনেমাকে দেখছি আর ওরা যেভাবে দেখছে, সেটা কিন্তু স্বতন্ত্রভাবে আলাদা এবং ওদেরটাও দারুণ। মানে আমি বলছি না যে আমারটা ভালো ওদেরটা খারাপ, ওদেরটা দুর্দান্ত, কিন্তু আমি একটা অন্য রকম ভাবে দেখছি। এবার সেই অন্য রকম ভাবে দেখাটা, ধরো ক্লিপ নিয়ে মারপিট কিংবা ধরো একটা থানিট নিয়ে মারপিট, আমি যেভাবে ফাইট অ্যাকশন সিনেমাকে দেখছি কিংবা পারিয়া 2-তে আমরা যেভাবে অ্যাকশন প্ল্যান করছি, সেইটা কিন্তু একেবারেই স্বতন্ত্র। ফলত সেই স্বতন্ত্রতাটার মধ্যে যতক্ষণ না একজন স্টার ইনভলভ হচ্ছেন,
তাকেও বিশ্বাস করতে হবে। সেটা ধরো বিক্রমের আমার প্রতি ফেথ আছে, আমার বিক্রমের প্রতি ফেথ আছে, সেরকম ধরো কালকে আবিরদার সাথে কোনো কাজ করছি, তো আবিরদার ফেথ আছে, আমার ফেথ আছে, আমরা করলাম। তো এইটা না সম্পূর্ণ একটা মিউচুয়াল ফেথের ব্যাপার। বলছি পারিয়া 2 তো আসছে এরকম শোনা যাচ্ছে অনেকদিন ধরে, তো পারিয়া 2 আসছে এই খবরটা শুনলে তোমার কি ভয় লাগে না আনন্দ হয় যে আবার জিমে যেতে হবে, সেই বডি টডি বানাতে হবে? না, আমার মনে হয় ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। পারিয়া আমরা যখন বানিয়েছিলাম তখনই যখন ভয় পাইনি যে এরকম একটা এক্সপেরিমেন্টাল সাবজেক্ট নিয়ে কাজ করছি, জীবনে প্রথমবার এরকম একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাব, তখন দ্বিতীয়বার ভয় পাওয়ার তো কোনো কারণ নেই, বরঞ্চ এক্সাইটেড হওয়ার কারণ অনেক বেশি। পারিয়ার মাধ্যমে যে ভালোবাসাটা আমরা পেয়েছি, যত মানুষ পারিয়ে দেখেছেন, আমার বিশ্বাস যে আমরা এখন পারিয়া সিক্যুয়েল বানাবো এবং রিলিজ করবো, তার থেকেও বেশি মানুষ দেখবেন এবং আরো বেশি এক্সাইটমেন্ট দেখতে পাবো। আর আমার গোটা ক্যারিয়ারের মধ্যে পারিয়া সিনেমাটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা জুড়ে আছে। তো সেখান থেকে দেখতে গেলে তো পারিয়া সিক্যুয়েল করাটা ইজ সামথিং দ্যাট আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু। যে আমার সৌভাগ্য যে সিনেমাটা সিক্যুয়েল আমরা বানাচ্ছি, এবং আমার বিশ্বাস যে আমরা পারিয়া 1-এ যা ক্রিয়েট করতে পেরেছি তার থেকে অনেক বেশি ইম্প্যাক্টফুল একটা সিনেমা আমরা পারিয়া সিক্যুয়েলের মাধ্যমে ক্রিয়েট করবো। তো এটা নিয়ে এত এক্সাইটেড তুমি পরিচালককে বলো না মাঝে মাঝে যে এটা দেরি হচ্ছে কেন, তাড়াতাড়ি করো, এই মাঝখানে রাশ চলে আসলো কেন? আমি তো জানি কি কারণে দেরি হচ্ছে, কি কারণে আমরা সময় নিচ্ছি, এটা আলাদা করে বলার কোনো বিষয় নেই। যেরকম ভাবে তথা বললো যে তথা আমি, আমাদের প্রডিউসার, আমরা সবাই একটা সিনেমা করতে গেলে আমরা তো সহযোদ্ধা। তো বিষয়টা তো ওরকম নয় যে আমাকে আলাদা করে আমার ডিরেক্টরকে জিজ্ঞেস করতে হবে কেন দেরি হচ্ছে, বা প্রডিউসারকে ফোন করে বলতে হবে আর একটু তাড়াতাড়ি করো। বিষয়গুলো যেহেতু আমার সবটা জানা, এই মাঝখানে যে সিনেমাটা আমরা একসঙ্গে করেছি রাশ, তার গোটা জার্নিটাও যেহেতু আমি জানি, তাই আমার কাছে তো উত্তরগুলো পরিষ্কার, তাই তার তাড়াহুড়ো তো আমার মধ্যে নেই। এবং আমার বিশ্বাস যে গত প্রায় 15 বছরের ক্যারিয়ারে অপেক্ষা করতে পারাটাও আমার প্র্যাকটিসের মধ্যে আছে। সুতরাং দুটো নিয়ে খুব একটা অসুবিধা আমার হচ্ছে না। তোমার পরপর দুটো রোমান্টিক হিরো হিসেবে সিনেমা আসছে, তো তুমি নিজেকে কোথায় গিয়ে বেশি মার্কস দেবে, রোমান্টিক হিরো হিসেবে না অ্যাকশন হিরো হিসেবে? না, পরপর দুটো আসছে না। তুমি যে দুটোর কথা বলছো তার মধ্যে একটা হচ্ছে অমর সঙ্গী। অমর সঙ্গী রিলিজ করেছিল জানুয়ারি মাসে, এবং তার মাঝখানে একটি সিনেমা রিলিজ করেছে যার নাম দুর্গাপুর জাংশন, যেটা আমি আর স্বস্তিকা মুখার্জি অভিনয় করেছি, অরিন্দম ভট্টাচার্যের ডিরেকশন। সেটা একটা সম্পূর্ণ অন্যরকম চরিত্র ছিল, একটা পুলিশ অফিসারের চরিত্র, খুবই নো ননসেন্স, যার মুখ খারাপ, গালমন্দ করে ফেলে, হাত চলে। তো সেই চরিত্রটা একেবারে আলাদা। তারপরে রাশ, এবং রাশের পরবর্তীকালে রিলিজ করছে মৃগয়া, অভিরূপের সিনেমা, এবং মৃগয়া একটি অ্যাকশন ড্রামা, সেখানেও আমার চরিত্রটা একেবারে আলাদা, পুলিশ অফিসার। তো পুলিশ অফিসার। তো সেদিক দিয়ে দেখতে গেলে আমি আমার এই জার্নির মধ্যে, এইটুকু সময়ের মধ্যে যত রকম ভিন্ন ধরনের সিনেমা এবং ভিন্ন ধরনের চরিত্র এক্সপ্লোর করার সুযোগ পাচ্ছি, আমার বিশ্বাস যে বাংলা সিনেমায় খুব কম হিরো এত রকম সুযোগ পান। এবং আই থিঙ্ক আই এম ভেরি ব্লেসড যে আমার ডিরেক্টর, আমার প্রডিউসাররা সেই কনফিডেন্স আমার উপর দেখাচ্ছে, যে তারা বিশ্বাস করে যে আমি এত কম সময়ের মধ্যে এতগুলো চরিত্র ক্রিয়েট করতে পারবো, এবং আমাদের অডিয়েন্সের সেগুলো দেখতে ভালো লাগছে। আই থিঙ্ক এর থেকে বেশি তো কিছু ক্রিয়েট করার আকাঙ্ক্ষাও আমার ছিল না। স্পেস তো আমাদের ইন্ডাস্ট্রিতে এমনি কম। আই এম ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি ব্লেসড যে তথা বা অভিরূপ বা দিব্য, অমর সঙ্গীর ডিরেক্টর, বা অরিন্দম দা, তারা এইটুকু একটা ধরো 4 মাসের মধ্যে আমাকে এই 4টে সিনেমা উপহার দিয়েছে, বা 6 মাসের মধ্যে এই 4টে সিনেমা উপহার দিয়েছেন, যার প্রত্যেকটা চরিত্র জনার একে অপরের থেকে আলাদা। হ্যাঁ, তুমি খুব ভার্সেটাইল অ্যাক্টর, এটা আমরা তো সবসময় আলোচনা করি, কিন্তু আমার যেটা প্রশ্ন যে তুমি কোনটা এনজয় করো, মানে ডিপ্লোম্যাটিক আনসার হচ্ছে সবকটাই আলাদা আলাদা, সবকটাই ভালো, কিন্তু সত্যি সত্যি কোনটা এনজয় করো বেশি? ডিপ্লোম্যাটিক আনসার ওটা না, মানে আমরা যারা অভিনয় করার চেষ্টা করছি তারা তো চাইবই যে আমাদের ডিরেক্টররা বারবার আমাদের ভাঙুক, বারবার আমাকে এমনভাবে চ্যালেঞ্জ করুক যাতে আমার একটা এক্সাইটমেন্ট থাকে ওটা করা। ধরো পারিয়া করতে আমার খুব ভালো লেগেছে, খুব এক্সাইটিং লেগেছে, কিন্তু ইন আ ফেজ অফ 2 ইয়ার্স আমার যদি 4টে পারিয়াই করতে হয়, আমিও তো অভিনেতা হিসেবে একটু হলেও বোর হব। আমি তো চাইবো যাতে আমাকে নতুন করে এক্সপ্লোর করা হোক, এবং সেটা আমি সম্পূর্ণভাবে এনজয় করছি। কিন্তু এবার যদি এর মধ্যে আমাকে বলা হয় যে না, তুমি তাও চুজ করো যে তুমি কোন সিনেমাটা আরেকবার করতে চাইবে, তাহলে প্রবাবলি পারিয়াটা আরেকবার করতে চাইবে, কারণ তার মধ্যে আমার নিজেকে অনেক বড়ভাবে চ্যালেঞ্জ করার একটা জায়গা আছে, সেইটা বলতে পারো। কিন্তু আমি কি বছরে 3 বার পারিয়া করতে চাইবো, সেটা হয়তো না। আমার একটা এই ব্যাপারে মজার ইনসাইট এখন থেকে বলে রাখি, রিলিজের পর আবার কথা হবে। সেটা হচ্ছে আমার ধারণা বিক্রম এখনো রাশ ডাবিং এ দেখেছে, গোটা ছবিটা তো দেখেনি, মিউজিক টিউজিক ইত্যাদি ইত্যাদি ইয়ে করে। আমার ধারণা রাশ দেখার পর বিক্রমের মনে হবে যে চরিত্রটা আমি আবার অভিনয় করব। আর রাশ, কারণ আমার মনে হবে যে আমি চরিত্রটা ভালো করে করতে পারিনি, সেই কারণে আমি সেটা দিয়ে আসছিলাম, সেই কারণে নয়। অ্যাকচুয়ালি আসলে মানুষ না যতই যা ইচ্ছে করে নিক, সবাই না এক টুকরো শান্তি খোঁজে। রাশ ওই 2.5 ঘন্টার সিনেমা মনে কোথাও শান্তি দেবে। এইটা আমি, যদি কারোর চোখে জল আসে সেটা আনন্দের জল হবে, দুঃখের সিনেমা আনন্দের জলই আসবে। কারণ আমরা তো এক ধরনের ছবি দেখতাম যেখানে খল চরিত্ররাও ভালো, খল চরিত্রদের মধ্যেও একটা ইন্টিগ্রিটি থাকতো, একটা অনেস্টি থাকতো। রাশের চরিত্ররা সেরকম। তো আমার মনে হয় যখন রাশ যারাই দেখবেন, আপনারা যখন দেখবেন, আপনারা বুঝতে পারবেন যে আপনারা না কোথাও একটা বাড়ির বারান্দায় বসে আর একটা বাড়ির উঠোন দেখছেন, সেইটা কিন্তু থ্রু আউট রাশে রয়েছে। আমার মনে হয় যে এইটা, আমার মনে হয় এই সময়টা রাশটা তৈরি যখন পুরোটা হয়ে যাবে, যখন বিক্রম এবং বাকি অভিনেতারাও কেউ দেখেন, আমি এবং আমার টিম মেম্বার, মানে টেকনিক্যাল টিম মেম্বাররা ছাড়া,
তারা মনে হয় এটা বলবেন, এটা আমি কনফিডেন্টলি বলছি এই মুহূর্তে। অবশ্যই যাবেন দেখতে। এটা একটা কারণ, আরও বাকি কারণ আরও আছে, সেগুলো পরে শুনছি। আচ্ছা, আমি রিসেন্টলি একটা বিতর্ক হয়েছে, সেটার ব্যাপারে জানতে চাই। সন্দীপ রেড্ডি ভাঙ্গা আর দীপিকা পাড়ুকোন, এটা আশা করি তুমি জানো যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা স্ক্রিপ্ট শুনিয়েছিল, দীপিকা পাড়ুকোন একসময় সেই প্রজেক্ট থেকে বেরিয়ে যায় এবং স্ক্রিপ্টটা বা নিজের রোলটা লিক করে দেয়। তুমি ডিরেক্টর হিসেবে যখন কাউকে স্ক্রিপ্ট শোনাও, তোমার এই জায়গাতে ভয় লাগে না? মনে হয় না যে আমার গল্পটা বেরিয়ে যাবে? আমার না, প্রথম কথা ভয় লাগে না, কারণ আমি জানি যে আমি আইডিয়া বেস সিনেমা করি। আমি যে সিনেমাটা, আমি যে স্ক্রিপ্টটা এখন দিয়েও দিই কাউকে, সে সেই ছবিটা বানাতে পারবে না যে ছবিটা আমি বানাচ্ছি। আবার তার স্ক্রিপ্টও সেই যে ছবিটা বানাতে আমি বানাতে পারবো না। দেখো, এই যে বোম্বের ঘটনাগুলো আমাদের সামনে আসে থ্রু নিউজ মিডিয়া অ্যান্ড অল, সেগুলোর কোনটাতে কতটা সত্যতা লুকিয়েছে আমরা কিন্তু কেউ জানি না। আমরা এখান থেকে বলাটা খুব কঠিন যে দীপিকা পাড়ুকোন কি করেছে। দীপিকা পাড়ুকোনের স্ট্রেচারের একটা মানুষ, সে স্ক্রিপ্ট লিক করবে সন্দীপ রেড্ডি ভাঙ্গার, মানে খুব ছেঁদো লাগছে না কথাটা? এটা মানে পাড়ার কাকু কিছু করেছে আর কি। মানে আমি বলছি গল্পটা খুব জোলো গল্প। আর প্রশ্নটা যদি হয় সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং তার সিনেমা এবং তার দর্শন নিয়ে, সন্দীপ রেড্ডি ভাঙ্গা অনেস্টলি যেটা করেন ওনার ব্যক্তিগত ব্যাপার। দুর্যোধনকেও তো স্বর্গে যেতে হয়েছিল, অসুবিধা নেই। সন্দীপ রেড্ডি ভাঙ্গা নিয়েও স্টেটমেন্ট আছে, রাশের মধ্যেই স্টেটমেন্ট দেওয়া আছে, এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা নিয়েও সংলাপ আছে। উনি যে দর্শনটা বিশ্বাস করে সিনেমা বানান, যে টক্সিক ম্যাসকুলিনিটি এবং মারধর করা মহিলাদের, সেটাকে উনি খুব নর্মালাইজ করার চেষ্টা করেন ওনার সিনেমাতে, এবং উনি বিশ্বাস করেন। ওনার অনেস্টি এবং ওনার ফিল্ম মেকিং অনেস্টিটা নিয়ে আমি কোনো ডাউট করছি না, কিন্তু উনি যে দর্শনটা বিশ্বাস করে সিনেমাটা বানান, সেইটা নিয়ে স্টেটমেন্ট রাশেও আছে। না, উনি এই দর্শনটাই বিশ্বাস করে সবসময় সিনেমা বানানো আমার মনে হয় না। আমরা একটা পার্টিকুলার সিনেমায় দেখেছিলাম হয়তো এরকম একটা দর্শনের প্রতি ওনার বিশ্বাস। আবার অন্যত্র অন্যভাবেও হ্যাঁ, ওনার মধ্যে একখানা খুবই স্ট্রং ম্যাসকিউলিনিটি আছে। এবার সেটা এক একটা সিনেমায় এক একভাবে উনি ইউজ করেছেন। কোনোটা আমাদের মধ্যে অনেকের ভালো লাগেনি, কিছু হয়তো ভালো লেগেছে। এটা ওনার ইন্ডিভিজুয়ালিটি, এবং সেটার প্রতি একটা অনেস্টির জায়গা থেকে উনি গল্প বলেন। ওই অনেস্টিটাকে কিন্তু আমি সম্পূর্ণভাবে সমর্থন করি। অনেস্টিটাকে, যে উনি বিশ্বাসী ওই একটা পৃথিবীতে এবং ওই চরিত্রগুলোতে, এবং সেটা উনি ওনার সিনেমার মাধ্যমে আমাদেরকে বলছেন। এবং সেখান থেকে আমার মনে হয় যে অডিয়েন্সের সঙ্গে ওনার একটা কানেক্ট তৈরি হয়েছে। নাহলে তো ওনার ব্যাক টু ব্যাক 3খানা সিনেমা, একটি দক্ষিণী ভাষার এবং 2টি হিন্দি ভাষার, সেগুলো এতটা সাকসেসফুল হতো না। সুতরাং যে কোনো ডিরেক্টর যখন তার কমপ্লিট কনভিকশন এবং অনেস্টির জায়গা থেকে গল্প বলতে চান, যেটা আমার তথার মধ্যে সব থেকে ভালো লাগার জায়গা, তখন কিন্তু সেই ডিরেক্টরের প্রতি আমার একটা রেসপেক্ট জন্মায়। সেই জন্যই তো দুর্যোধন স্বর্গে গিয়েছিলেন, কারণ উনি যে কাজগুলো করেছিলেন, উনি কিন্তু বিশ্বাস করছেন উনি ঠিক কাজ করেছেন। কারেক্ট। এবং যুধিষ্ঠিরকে নরক দর্শন করতে হয়েছিল কারণ যুধিষ্ঠির মিথ্যা কথা বলেছিলেন, কারণ ওই মিথ্যাটার মধ্যে ওনার কোনো বিশ্বাস ছিল না। দুর্যোধন একবারের জন্য ভাবেনি যে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছে সেটা অন্যায়। দুর্যোধন ভেবেছে এটাই ঠিক কাজ, এটাই করা উচিত পাণ্ডবদের সাথে। তাই তার পথটাকে সমর্থন না করলো, বিক্রম যেটা বলছে যে তার যে অনেস্টি, সেইটা তো ডেফিনেটলি সমর্থনযোগ্য, কিন্তু তার পথটা আমরা সমর্থন নাও করতে পারি, তার দর্শনটা আমরা সমর্থন নাও করতে পারি। ঠিক ঠিক। আসলে সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে নিয়ে যেটা বিতর্ক সবসময় হয়, যে ওনার যে ভিশনটা সেটা সমাজকে খারাপ করে দিচ্ছে, টক্সিক চিন্তাভাবনা। লোকে পছন্দ করছে কারণ বেশিরভাগ আজকাল লোকজন টক্সিক। তো সেই ব্যাপারটা আমার তো মনে হয় যে একটা সিনেমা দিয়ে কোনোদিন সমাজের উত্থান বা পতন কোনোটাই করা সম্ভব না। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আমরা সিনেমার মধ্যে এমন অনেক জিনিস দেখি যেটাই সমাজেরই একটা অংশ অলরেডি। ওই সিনেমাটা করে সমাজের ক্ষতি করা বা উপকার করা বেশিরভাগ ক্ষেত্রে হয় না। সুতরাং এই বক্তব্যটাকে আমি যে সমর্থন জানাতে পারবো তা নয়। তাহলে তো ধরো এমন অনেক সিনেমা হয় যে সিনেমা আমরা খুব ভালো ভালো জিনিস বলি, সেইটাও তো তাহলে অডিয়েন্সের মধ্যে এবং আমাদের সমাজের মধ্যে রিফ্লেক্ট করবেই আমরা চাই। এই যে রাশের মধ্যে এতগুলো ভালো মানুষ, তাদের চিন্তাধারা, একসঙ্গে থাকতে চাওয়া, একটা পরিবার, এই এতগুলো জিনিস বলা হচ্ছে, তাহলে তো আমি চাইবো যে আমরা প্রত্যেকটা মানুষ যেরকমভাবে কবির সিং এ কতটা নেগেটিভিটি রয়েছে সেইটা নিয়ে আলোচনা করেছিলাম এত ভোকাল হয়ে, তার থেকে বেশি সংখ্যক মানুষ তো তাহলে এই ভালোত্বটাকে ছড়িয়ে দিতে চাইবে। এবং আমি অপেক্ষা করে আছি যাতে সেটাই হয়, এবং যদি সেটা হয় তাহলে এই আলোচনাটা আবার করতে চাইবো। ততদিন পর্যন্ত আমি ওয়েট করে দেখবো যেরকম কোনো খুব টক্সিক জিনিস সিনেমা ইউজ হলে, এতগুলো মানুষ এত কিছু লেখেন খারাপভাবে সেই সিনেমাটা নিয়ে, এত পজিটিভলি একটা সিনেমাকে যদি নির্মাণ করা হয়, সেটা নিয়ে কতজন মানুষ লিখতে চাইবেন সেটা আমি এই মুহূর্তে দেখার অপেক্ষা। আর যদি না লেখেন তাহলে আমার একই জিনিসে ফিরে যেতে হবে, যে তার মানে আমাদের সোসাইটি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে তারা নেগেটিভ জিনিসটাকে নিয়ে অনেক বেশি আলোচনা করতে ভালোবাসেন, বা প্রচার করতে ভালোবাসেন, বা লিখতে ভালোবাসেন, এবং ভালো কিছু চোখের সামনে হলেও সেইটাকে সেলিব্রেট করতে ভালোবাসেন না। তাহলে তো এইটা দাঁড়াবে। সুতরাং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে অপেক্ষা। এটা অলরেডি বোধহয় কিছুটা দাঁড়িয়েই গেছে যে মানুষ নেগেটিভিটি বেশি পছন্দ করে। তাহলে যারা সেটাকে ধরো সেলিব্রেট করতে চায় বা ইউজ করতে চায়, যদি এটাকেই বেশি মানে মানুষ যদি এটাকেই বেশি করে ইউজ করতে চায় বা এর ব্যাপারেই বেশি করে আলোচনা করতে চায়, তাহলে যারা এটা নিয়ে সিনেমা করছে তারা তো আমাদের সমাজেরই একটি ভাগ, একটি অংশ। তাহলে শুধুমাত্র সেই মানুষটার দিকে আঙুল দিকে তো লাগবে, তার জন্য আমরা গোটা সমাজ দেই। ঠিক।
অবশ্যই। আচ্ছা, আমার রাশের টিজার ট্রেলার এগুলো দেখে মনে পড়েছে বুদ্ধদেব গুহর হলুদ বসন্ত আর ভোরের আগে বলে দুটো উপন্যাস আছে, সেগুলোর কোথাও যেন ছায়া রয়েছে বা ওই রকম মিষ্টি প্রেমের গল্প বলা হয়েছে ব্যাপার। তো তোমার কি, তুমি যখন এর গল্প লিখছিলে তখন সেগুলো কি মাথায় ছিল? দেখো, বুদ্ধদেব গুহ তো ছোটবেলায় আমি প্রচুর পড়েছি আর কি, সেটা বাবলি হোক কিংবা একটু উষ্ণতার জন্য হোক, মানে এই ধরনের মাদুকরি হোক, রিজুদা পড়েছি। তো সেগুলোর থেকেও বেশি আমার মনে হয় এই ছবিটা দেখার পর মনে হবে, যেহেতু একটা স্পেসিফিক সময়কে আমি কালার টোন থেকে শুরু করে সবেতে আনবার চেষ্টা করেছি। সঞ্জীব চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তরুণ মজুমদার, তপন সিনহা এবং ছবির উৎসর্গপত্রে এদের নামও রয়েছে। ঘটনাচক্রে ওনারা যে সময় লিখছেন সেই সময়কারই লেখকের কথা তুমি এক্সাম্পল হিসেবে দিচ্ছ, তাই ওই মিলটা পাচ্ছ। এবং সেই সময় প্রেমকে যেভাবে দেখা হতো, এটা তো 2025-এর গল্প। এখানের প্রেমটাতেও আমার ছবিতে বরাবরই প্রেম কিন্তু শারীরিকভাবে আসেনি, প্রেমটা সম্পূর্ণ মানসিক একটা বিষয়। সেটা ভটভটিতেও তাই ছিল, পাড়িয়াতেও অঙ্গনার চরিত্রটার যে দুর্বলতা ছিল, কমলিনীর চরিত্রের যে দুর্বলতা ছিল লুব্ধকের প্রতি, সেটাও মানসিক। আমি শরীরী প্রেমটাকে কখনো ছবিতে এখন এক্সপ্লোর করিনি। অনেক সাংবাদিকরা প্রশ্ন করছেন যে আমি পাড়িয়ার পর কেন রাশ বানালাম, আমি কি জঁর ব্রেক করা দেখাচ্ছি, যে আমি সব রকম জঁরে সিদ্ধহস্ত। আসলে আমি না সব ধরনের সিনেমা ভালোবাসি। এবার আমি চেষ্টা করছি যে আমার কাছে যে সিনেমার প্রযোজক, মানে আমাকে একজন প্রশ্ন করছেন যে যখন কেউ অ্যাকশন ছবি বানাচ্ছে না, সে সময় তুমি পাড়িয়া বানালে, এখন সবাই অ্যাকশন ছবি বানাচ্ছে, তুমি এখন ফ্যামিলি ড্রামা বানাচ্ছ। আমি বলছি যে এইটা আমার কনসিয়াস সিদ্ধান্ত নয়। আমি 10-12টা আইডিয়া নিয়ে কাজ করতে চাই, তার মধ্যে সায়েন্স ফিকশন আছে, তার মধ্যে ভূত আছে, বিভিন্ন জনর আছে। এবার যে ছবির প্রযোজক যে সময় রাজি হচ্ছেন সেই ছবিটা করতে, কিংবা আমিও রাজি হচ্ছি তার সাথে কাজ করতে, যে আমার মনে হচ্ছে হ্যাঁ এই প্রযোজককে বিশ্বাস করা যায়, ইনি ছবিটার স্বার্থটা আগে দেখবেন, সেই ছবিটাই আগে হচ্ছে। এটা আমার চয়েস নয়, শুধুমাত্র আমার চয়েসে সেই ছবিটা হচ্ছে না, কারণ নির্মাতা আমি একা নই, আমার প্রযোজক যিনি ছবিটা শুধু অর্থ দিচ্ছেন না, এই গোটা শহর জুড়ে যে রাশ দেখতে পাচ্ছ সেটা তার হাতে। তো এই ছবির মতো এন্টারটেনমেন্ট রাশকে আমার মনে হচ্ছে ঠিকভাবে জাস্টিফাই করতে পারবে, তাই জন্য রাশ তার সাথে বানাচ্ছেন। তো এই গোটা, আমি যেটা বলতে চাইছি, গোটা বিষয়টা না একটা মিলিত যৌথ প্রয়াস, একটা টিম। সেটা শুধুমাত্র আমি প্রযোজক, কিছু অভিনেতা এমনটা নয়, কিন্তু প্রত্যেকটা মানুষ যারা এই ছবির সাথে জড়িয়ে আছেন তাদের রিফ্লেকশন দেখতে পাচ্ছ। তারা কিন্তু ওই 90-এর দশকের প্রেমটায় বিশ্বাস করছে, তবে গিয়ে সিনেমার পর্দায় এই যে বুদ্ধদেব গুহর যে ফিলটা পাওয়া গেছে, সেইটা পাওয়া গেছে। মানে আমি যদি কখনো বুদ্ধদেব গুহর উপন্যাস নিয়ে কাজ করি, কখনো, আমি তখন অন্য কারোর লেখাতে কাজ করিনি, সেটা সম্পূর্ণভাবে কিন্তু তোমার দেখেই মনে হবে, ফ্রেম দেখে মনে হবে বুদ্ধদেব গুহর উপন্যাস নিয়ে কাজ হচ্ছে। তো আমি লেখার উপরে বিশ্বস্ততায় বিশ্বাস করি, যে লেখাটা নিয়ে কাজ করছি সেটা যাতে পর্দায় যখন আসবে, যখন সে পড়েছিল, যেন দেখে মনে হয় যে এটাই তো ভেবেছিলাম মাথায়, তার সব থেকে কাছাকাছি যাওয়া। রাশের গান বেশ জনপ্রিয় হয়েছে, সবাই খুব পছন্দ করছে। গানের ব্যাপারে কি আলাদা করে জোর দেওয়া হয়েছে, বা কিরকম ভাবে প্ল্যান করেছো, কিভাবে ভেবেছো? আমি মূলত চেয়েছি লোকগান এবং মাটির গান আর কি, মানে মূলত বাউল গান ব্যবহার করা হয়েছে, কীর্তন ব্যবহার করা হয়েছে, আদরের ঘটনা নতুন করে লেখা হয়েছে হয়তো, কিন্তু তার সুরগুলো বরাবরই ছিল। ইনফ্যাক্ট যে মৌলিক গানটাও আছে তালপাতা সেপাই, আমার পছন্দের গান, সেই গানটার মধ্যে একটা খুব মাটির কাছাকাছির ফিল আছে, যেটা কৃতি লিখেছে এবং প্রীতম গেয়েছে। তো থ্রু আউট চেষ্টা, এবং রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে সিনেমায় প্রথমবার মনোজ মুরলীনার গান গাইবেন, এর আগে মনোজ মুরলীনার কাউকে কোনোদিন প্লেব্যাক করেননি, প্রথমবার। এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে আমার মনে হয়েছিল যে ওনার থেকে ভালো কে হতে পারে, যার জাপরে রবীন্দ্রনাথ রয়েছে। এবং দেবলীনার গলার সাথে, এবং আমি চেষ্টা করেছি যে অফ ভয়েসে, ধরুন ওটার ছোট দৃশ্যে বিক্রম হয়তো গান গাইছে গুনগুন করে, সেটাও কিন্তু মনোজদা করেছে। মানে পুরোনো দিনে যেরকম হতো নায়কের গলা একজন গায়কই দেবে এবং নায়িকার গলা একজন গায়িকাই দেবে, এখানে সোমলতা আচার্য দেবলীনার গলা দিয়েছে, দেবলীনার গলার সাথে টেক্সচারটা একদম ম্যাচ করে গেছে। এবার শ্রাবণী সেন যেমন আমার প্রচন্ড পছন্দের রবীন্দ্রসঙ্গীত গায়িকা, কিন্তু আমি শ্রাবণী সেনকে ব্যবহার করিনি, কারণ দেবলীনার গলার সাথে ম্যাচ করতে, এবং সোমলতা আমার খুবই পছন্দের গায়িকা, পাড়িয়াতেও গান গেয়েছি। তো গানের ক্ষেত্রে আমি চেষ্টা করেছি যে বাঙালির জীবন রিফ্লেক্ট হবে এই ধরনের সুর এবং এই ধরনের গান ব্যবহার করি, সেটাই কিন্তু মূল লক্ষ্য ছিল। পপুলার হবে হবে না আমি সত্যিই জানতাম না, কারণ অনেক লেভেল আর কি, মিউজিক লেভেল, তারা বিশ্বাস করে যে এই ধরনের গান এখন আর চলে না। মানুষের পছন্দ হচ্ছে তো গানগুলো অলরেডি হিট করেছে। এবং এখানে রবীন্দ্রনাথের কথা আসলে যেখানে বলি যে আজকাল এরকম রোমান্টিক বাংলা সিনেমায় বা সিনেমাতেই রবীন্দ্রনাথের গান ব্যবহার করাটা তুলনামূলক কমে গেছে, যেন ক্রমশ কমে যাচ্ছে। তো বাঙালির কাছে কি রবীন্দ্রনাথের অ্যাপিল কমে যাচ্ছে, ব্যাপারটা কি? আমার মনে হয় না। রবীন্দ্রনাথ নিজের সম্পর্কে একটা কথা বলতেন যে আমার সব লেখা যদি মুছেও যায়, গীতিকার হিসেবে আমি বেঁচে থাকবো। হয়েছে সেটাই। রবীন্দ্রনাথের নাটক কজন পড়ে, রবীন্দ্রনাথের গদ্য কজন পড়ে হাতে গুনে পাওয়া যাবে, কিন্তু গীতিকার হিসেবে রবীন্দ্রনাথকে কেউ মুছতে পারেনি, কারণ গীতিকার মানে যিনি গান লিখেছেন। এবার ওনার লেখা গান নিয়ে কিন্তু প্রচুর ভাবে এখন এক্সপেরিমেন্ট হচ্ছে, কেউ র্যাপ করছে, কেউ রক করছে, কিন্তু ওনাকে ভাঙচুর কিন্তু ওনার লেখা নিয়ে ক্রমাগত হয়েই চলেছে এবং একটা আগামী দিনেও হয়ে যাবে। রবীন্দ্রনাথকে গীতিকার হিসেবে মুছতে পারবে না, কিন্তু আমি যেহেতু রবীন্দ্রনাথের
লেখা পড়ে নাটক করে বড় হয়েছি, তো আমার প্রবণতাই ছিল যে অথেন্টিক রবীন্দ্রসঙ্গীত ব্যবহার। আমি পরবর্তী থেকে রবীন্দ্রসঙ্গীত এক্সপেরিমেন্ট করবো না, প্ল্যান করা আছে, ছবির সাথে প্ল্যান করা আছে, কিন্তু সেই ছবিটা হয়নি এখন। বলে দেখা যেত যে আমার প্রথম ছবিতে আমি রবীন্দ্রসঙ্গীতকে ভেঙে ব্যবহার করলাম, এই ছবিতে এটাই প্রয়োজন ছিল। বিক্রম এবং দেবলীনা চমৎকার লিপ দিয়েছে গানে, চমৎকার, মানে আমার ছবিতে প্রথমবার লিপসিঙ্ক হলো। আমি যেহেতু করে লিপসিঙ্কে বিশ্বাসী নই সিচুয়েশন ছাড়া, তো প্রথমবার লিপসিঙ্ক হলো, দুজনেই চমৎকার লিপ দিয়েছে। এটা দেখা যাবে 4 তারিখে প্রথম রবীন্দ্রসঙ্গীতটা রিলিজ হয়। এখানে যে কালার গ্রেডিং দেখা যাচ্ছে, লাইটের যেরকম ব্যবহার দেখা গেছে, এটা কি রোমান্টিক সিনেমার কথা মাথায় রেখে বা ওই সময়টাকে ধরার জন্য কি কারণে এক্স্যাক্টলি? হ্যাঁ একদমই। উত্তরণ আমাদের ডিওপি, যে পারিয়ার ডিওপি ছিল, উত্তরণ অসাধারণ ডিএপি, একদম বাচ্চা ছিল। উত্তরণের কত বয়স? এখন 25 হলো। উত্তরণের সঙ্গে যখন আমি ফার্স্ট কাজ করেছি তখন আমরা মেমোরি এক্স শুট করছি 2021-এর শেষের দিকে। উত্তরণের তখন 21-22 বছর বয়স, 21 বছর বয়স। আচ্ছা, একটা 21 বছরের ছেলে একটা হিন্দি সিনেমা শুট করছে এবং সামনে বিনয় পাঠকের মতন এত সিনিয়র একজন অভিনেতা আছেন। আমরাও কম বেশি সবাই কাজ করেছিলাম। ও যে কনফিডেন্স নিয়ে ফ্লোর হ্যান্ডেল করতে পারতো ওই বয়স থেকে, সেটা আমার দেখা খুব রেয়ার জিনিস একটা 21 বছরের ডিওপির মধ্যে। ওর আগে আমি কোনোদিন কোনো 21 বছরের ডিওপির সঙ্গে কাজও করিনি, সেটাও ঠিক। অ্যান্ড আই থিঙ্ক সময়ের সঙ্গে এতগুলো ছবির সঙ্গে ওর ম্যাচিওরিটি বেড়েছে, ওর লাইট করার সেন্স আরো ইমপ্রুভ করেছে, ওর ফ্রেম করার সেন্স আরো ইমপ্রুভ করেছে, এবং প্রত্যেকটা জনারে ও যেভাবে একটা অদ্ভুত লুক অ্যান্ড ফিল ক্রিয়েট করে যেটা কমপ্লিমেন্ট করে ওই জনারটাকে, সেটা পারিয়া হোক, সেটা গোপনে মচ্ছারান হোক, বা সেটা রাস হোক, সেইটা না আমি আলাদা করে বলতে চাইবো আন্ডারলাইন করে। আমাদের ইন্ডাস্ট্রি এখনো, আমি জানি না কেন, কিন্তু উত্তরণকে সেইভাবে ইউজ করে না। পারিয়ার মতন একটা সিনেমা হওয়ার পরেও, ওর পরিচিতি তৈরি হওয়ার পরেও, সেটা আমাকে অনেকটা অবাক করে আর ভাবতেও বাধ্য করে। এবং সব থেকে বড় কথা, আমি তো রেফারেন্স দিয়ে দিই যে আমার ছবির এই কালার প্যালেট, এই ধরনের লুক ভাবছি, এই ধরনের ডিজাইন ভাবছি, ফাইনালি এক্সিকিউট তো ওকে করতে হয় অ্যাজ এ ডিও। একদম। তো সেইটা উত্তরণ খুবই সৎভাবে এবং উত্তরণ ভালোবেসে কাজটা করে। এবং আরো দুজন মানুষের নাম এই ছবির ক্ষেত্রে আমি বলতে চাইবো, সেটা হচ্ছে আনন্দ আঢ্য, যে এখানে প্রোডাকশন ডিজাইন মানে আর্ট ডিরেকশন দিয়েছেন, অপূর্ব কাজ করেছেন। তার আর্ট ডিরেকশন ছাড়া উত্তরণের এই লাইট কমপ্লিমেন্ট হতো না। মানে উত্তরণ এবং আনন্দ আঢ্য যেন একে অপরের পরিপূরক। এইগুলো দুজনের কথা। আর তৃতীয় জন যে ছবির পোস্ট প্রোডাকশনে যার এন্ট্রি হয়, আমির তো চমৎকার এডিট করেছে। আমির আমার সব ছবি এডিট করে, এই ছবি আমির এডিট করেছে। এই ছবিতে যদি আমার মেকিং এর কিছু ভুল ত্রুটি থেকে থাকে, থাকতে পারে, কিন্তু এই ছবিতে একটা ব্যাপারে ভুল ত্রুটি নেই, সেটা হচ্ছে আবহ সঙ্গীত, যেটা সাত্তকী ব্যানার্জি করেছে। এর আবহ সঙ্গীত যে কি অপূর্ব, সেটা ছবিটা দেখলে বোঝা যাবে। আমি নিজের ছবি বলে বলছি না, আমি আবহ সঙ্গীতটাকে একটা আলাদা বিষয় হিসেবে দেখছি। সাত্তকীর আবহ নিখুঁত। আমার ছবি মেকিং, ওর অভিনয়, এগুলোতে ত্রুটি থাকতে পারে, কিন্তু সাত্তকীর আবহে কোনো ত্রুটি নেই। এত চমৎকার আবহ সঙ্গীত তৈরি করেছে, যেটা আমি চেয়েছি। মানে আমি আমার অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট বলছি, অফকোর্স অডিয়েন্সের ভালো লাগবে না পরের কথা। অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট সাত্তকী যেটা ডেলিভার করেছে, এটা তার থেকেও বেশি আমি যা চেয়েছি। এবং উত্তরণ, আনন্দ আঢ্য এবং সাত্তকী, এই তিনজন আমার এই ছবির নায়ক আর কি, মেকিং এর দিক থেকে। অফকোর্স ছবির নায়ক বিক্রম। ওকে, আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, এবার শেষের দিকে চলে এসেছি। বিক্রম দা, আর বেশিক্ষণ আটকে রাখবো না। তোমাকে একটা কথা জানতে চাই তোমার থেকে, লাস্ট প্রশ্নই ধরো, যে তুমি তো এত রকম ক্যারেক্টারে অভিনয় করছো, ভার্সেটাইল একটা ব্যাপারগুলো হলো, কিন্তু তোমার নিজের মনে হয় না যে এখনো ওই ক্যারেক্টারটা করা বাকি আছে, বা এইরকম একটা ড্রিম রোল যেটা সারা জীবন মনে হয়? সেটা কি জানি না, সেটা জানি না বলেই তো সারা জীবন মনে হবে। সেটা যদি জেনেই যেতাম, তাহলে তো জীবনের আর কোনো আলাদা কিছু করার আকাঙ্ক্ষা থাকতো না। ওই একটাই চরিত্র করতাম এবং ক্যারিয়ার শেষ করে ফেলতাম, তাই না? যদি একটা কোনো ওরকম চরিত্র থাকতো যে এইটাই করার জন্য বেঁচে আছি আমি, সুতরাং আমি জানি না। আমার নানান সময়, আমি জানি তুই জানিস, টক্সিক লাভার। আমার নানান সময় মনে হয় যে আমার নানান রকম সিনেমা, নানান রকম চরিত্র করতে ইচ্ছে করছে, সেটাই আমার ড্রিম চরিত্র। সেটা করার পরে মনে হতেই পারে যে অন্য কিছু দেখে মনে হবে এটা করতে চাই এবার। সুতরাং ওরকম কোনো একখানা চরিত্র বা একটা সিনেমার পিছনে আমি ছুটছি বলে আমার বিশ্বাস নেই। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতে যে লাভার গুলো হয় না, ওই লাভার কবির সিং এর মতো। হ্যাঁ, আমার করতে ভালো লাগবে, আমার খারাপ লাগবে না। রণবীর কাপুর, সেটা নিয়ে হয়তো প্রচুর নেগেটিভিটি হতে পারে, প্রচুর ক্রিটিসিজম হতে পারে, কিন্তু আমার বিশ্বাস যে দুটো জিনিস। এক নম্বর হচ্ছে সেটাই পারফর্ম করার একটা ইমেন্স স্কোপ পাবো আমি, আর এই ইন্টেন্সিটিটা আমার অন স্ক্রিন পোর্ট্রে করতে খুব ভালো লাগে। যেরকম একটা ইন্টেন্স চরিত্র অন স্ক্রিন ফুটিয়ে তুলতে আমার খুব ভালো লাগবে, এক্সাইটিং লাগবে। বাংলায় তো সেরকম রোল এতদিন ধরে পাচ্ছ না, তোমার মনে হয় না যে বোম্বেতে চলে যাই, ওখানেও একটু এক্সপ্লোর করে দেখি, আরো বড় পরিসরে? বম্বেতে ভালো কাজ পেলে নিশ্চয়ই ভালো কাজ করবো, কেন করবো? বম্বে কেন, যদি কেউ কোনো সাউথের ছবিতে কাজ দেয়, ভালো কাজ করতে চাইবো। যদি কেউ কোনো গুজরাটি সিনেমা দেয়, মারাঠি ফিল্মে দেয়, দেবো। আই এম অ্যান অ্যাক্টর। আমার তো ভাষা দিয়ে নিজেকে আটকে রাখাটা কাজ নয়, কিন্তু আমি প্রধানত বাংলা সিনেমায় কাজ করি, বাংলা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমার অডিয়েন্স এখানে, এবং আমি চাইবো যাতে আমি কনস্ট্যান্টলি এখানে কাজ করতে থাকি। সুতরাং এখানে যদি কোনোদিন কেউ ওরকম একটা ছবি বানায়, তাহলে নিশ্চয়ই করবো। এরকম হুট করে এখানে কেউ দিচ্ছে না বলে এখানকার সবকিছু, যে অডিয়েন্স আমাকে গত 15 বছর ধরে ভালোবাসা দিয়েছে, সম্মান দিয়েছে, তাদেরকে ছেড়ে অন্য একটা জায়গায় চলে যাবো সম্পূর্ণ, কারণ সেইখানে এরকম ছবি হয়, সেটাই তো আমি খুব বিশ্বাসী নই। না, এখন অনেকেই করছেন তো দুদিকেই, যেমন শাশ্বত চট্টোপাধ্যায় করছেন, বা এরকম অনেকেই, পরমব্রত দুদিকে করছেন, তো সেরকম তুমিও যদি, আরো অনেকে করছে, জিদ্দা এখন করছে,
যিশুদা বহুদিন ধরে করছে, অনেকে আছেন যারা খুব ভালো কাজ করছেন, কিন্তু তারা যখন বাইরে গিয়ে এমন সুযোগ পেয়েছেন যে সুযোগটা তারা ব্যবহার করতে চেয়েছেন, তখন তারা বাইরে গিয়ে কাজ করেছেন। আমার এই ক্যারিয়ারের জার্নিতে এখন পর্যন্ত সেরকম সুযোগ আমি পাইনি, যার জন্য আমাকে আমার শহরের কাজ ছেড়ে বাইরে গিয়ে কাজ করতে হবে বা করতে ইচ্ছে করবে। যদি সেরকম সুযোগ আমার জীবনে আসে যেটা আমি হাতছাড়া করতে চাই না, নিশ্চয়ই করব, কিন্তু তার সঙ্গে আমি আমার ভাষার কাজ করতে থাকতে চাই এবং সেটাই করছি। আগামী দিনেও আমার আশা যে আমি তাই করবো। তথাদা, রাশকে কত নম্বরে রাখবে তোমার বানানো যত সিনেমা আছে তার মধ্যে? এটা কঠিন, কারণ গোপনে মচ্ছারান, গাকি, মেমোরি এক্স 3টে ছবি এখনো রিলিজ করেনি, গতবারের ইন্টারভিউর সময় রিলিজ করেনি। এই মুহূর্তে না এটা বলা কঠিন, বাট রাশ আমি তো এখনো সিনেমা হলে রাশ দেখিনি, এটা দেখার পর বলতে পারবো। তবে আমি রাশ খুব খুব গুরুত্বপূর্ণ ছবি হওয়ার সম্ভাবনা রাখে আমার মনে হয় আমার কেরিয়ারে, কারণ আমি এমন একটা বিষয় জনর নিয়ে ছবি বানিয়েছি জানি আমি কখনো শর্ট ফিল্ম বানানোর কথা ভাবিনি। শর্ট ফিল্ম তো আমি বেশ কয়েকটা বানিয়েছি, আমি তাই নিয়ে কখনো বড় ছবি বানানোর কথা ভাবিনি। আমি ভাবিনি যে এরকম একটা ডার্ক ধূসর সময় আমি রাশের মতো একটা ছবি বানাতে ইচ্ছে করবে আমার। এই ইচ্ছেটা তোমার বছর 2 আগে করেছে, তাই আজকে রাশ দেখতে পাচ্ছি, আগে পরিকল্পিত নয়। আর রাশের ব্যাপার না, আমি একটু খুব বলবো খুবই সেন্সিটিভ, কারণ এই ছবিটা যে আমি বানাতে পারবো এবং আমার যে সেই ম্যাচুরিটি এসছে সেটার ব্যাপারে আমি দ্বন্দ্বে আছি। যখন অক্টোবর দেখে বেরিয়েছি তখন আমাকে বলা হয়েছিল যে আমি কেন এরকম ছবি বানাই না, সাথে দিয়েছিলেন। আমি বলেছিলাম আমি না পারবো না, আমার না অক্টোবরের এই সুজিত সরকার যে ম্যাচুরিটি যে স্ক্রিপ্টটা লিখেছে জুহি চতুর্বেদীর সাথে, আমার এই ধৈর্য ম্যাচুরিটি নেই, আমি পারবো না বোধহয় এই বয়সে দাঁড়িয়ে বানাতে কিংবা ভাবতে এই ধরনের ছবি। এত বিউটিফুল সিনেমা। তো আজকে দাঁড়িয়ে রাশ বানিয়ে ফেলার পর আমি বুঝতে পারি যে রাশ আমার অন্যতম গুরুত্বপূর্ণ একটা ছবি হতে চলেছে, এবং বড় পর্দায় যখন দেখবো তখন বুঝতে পারবো যে আমি কতটা কি করতে পেরেছি। অডিয়েন্স হিসেবে তখন দেখবো তো বুঝতে পারবো। এখন আমি জানি না, আমি চেষ্টা করেছি যে জীবনের উদযাপনকে ধরতে, মানুষকে হাসাতে, মানুষকে কাঁদাতে, মানুষকে এটা মনে করিয়ে দিতে তার মানুষ হয়ে জন্ম হয়েছে, এটাই সব থেকে বড় পাওনা। এবং সে যে তার হাত পা, কথা বলার শক্তি, চোখের দৃষ্টি, এগুলো সব আছে, এর থেকে বড় উদযাপন আর কিছুতে হয় না, এটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবার নিজে একবার দর্শক হিসেবে দেখি, এখন তো মেকার হিসেবে এতদিন দেখছিলাম, এবার হলে গিয়ে বড় পর্দায় 70 মিলিমিটারের পর্দায় দেখে বুঝতে পারবো যে রাশ কি দাঁড়ালো। ওকে, এখন সিনেমা দেখতে যাওয়া মানে বিশাল খরচের ব্যাপার, সময়ের সাপেক্ষ ব্যাপার। সময় দিয়ে ফ্যামিলি নিয়ে অত খরচ করে লোকে হলে সিনেমা দেখতে যাবে এবং রাশ দেখতে যাবে, কেন যাবে? আমার মনে হয় কোথাও গিয়ে ভালো থাকার চাবিকাঠির একটা পথ রাশ দেখাবে। কোথাও গিয়ে ওই 2.5 ঘন্টা আপনাকে ট্রান্সপোর্ট করবে একটা সময়, যে সময় আপনি নিজের টেরই পাবেন না কখন অজান্তে হাসি ফুটে উঠছে, কখন চোখে জল চলে আসছে। এটা আমি নিশ্চিত করে বলতে পারি রাশের ক্ষেত্রে, নিশ্চিত করে। বিক্রমদা, তোমার ফ্যানরা কেন যাবে? আমার ফ্যানরা বলে না, আমার মনে হয় যে আজকের দিনে আমরা যে পৃথিবীতে সিনেমা বানাই, কোনো একজন স্টারের শুধুমাত্র ফ্যানরা গেলে সে সিনেমা বড় হিট হওয়ার কোনো সুযোগ তৈরি হয় না। আমাদের নিজেদের ফ্যান হোক বা আমাদের যারা কাজ পছন্দ করে হোক, সে পরিসর ক্রস করে একটা বৃহত্তর অডিয়েন্সের কাছে নিজেদের সিনেমা পৌঁছে দিতে হয়। আমরাও সে চেষ্টাই করছি। মানুষ কেন যাবে রাজ দেখতে, যেরকম ভাবে কথা বললো যে এই পৃথিবীতে ভালো থাকাটা কতটা সহজ এবং কতটা জরুরি, এই দুটো জিনিসেরই একখানা অদ্ভুত মেলবন্ধন তৈরি হয়েছে রাশের মাধ্যমে। এবং যারা সেইটাকে নতুন করে উপলব্ধি করতে চাইবে, যারা সেলিব্রেট করতে চাইবে, যারা এটা আবার নতুন করে মনে করতে চাইবে যে জীবনে ভালো থাকাটা কতটা ইম্পর্টেন্ট এবং কতটা সহজ, তারা রাজ দেখতে চাইবে। এবং আপনারা যারা রাজ দেখবেন তাদের কোনো মতে রাজ দেখে বেরিয়ে মনে হবে না যে আমরা যা ভেবে দেখতে এলাম তাতে আমাদেরকে কোথাও একটা চিট করা হলো। এমন অনেক সময় হয় যে আমরা ট্রেলার দেখে একটা জিনিস ভাবি এবং সিনেমা দেখে বেরিয়ে আমাদের মনে হয় বাবা আমরা যা ভেবে গেছিলাম সেটা তো হলো না। রাশের মধ্যে সেই অনেস্টিটা আছে, যেখানে রাশের ট্রেলার, টিজার, গান দেখে আপনাদের যেটা মনে হচ্ছে বা যা মনে হচ্ছে, সিনেমা দেখে বেরোনোর সময় সে একই আনন্দ, একই অনুভূতি নিয়ে আপনারা বেরোবেন, এটা আমার বিশ্বাস। আমি আসলে ব্যক্তিগতভাবে আমি খুব ভয় আছি। ভয়টা কারণ রাশ খুব ব্যক্তিগত ছবি, ব্যক্তিগত জীবনের ছায়া আছে। এবং এই প্রথমবার কোনো ছবি, পারিয়াতে ডেফিনেটলি ব্যক্তিগত জীবনের ছায়া ছিল, বাট লুব্ধক তো আমি নই। আমি তো অনেকটা কাজ করি কুকুরদের জন্য হার্ভি ডেন্টের মতো লিগালি, কিন্তু রাশের ছায়াটা একদম ব্যক্তিগত। ফলে তাই নিয়ে খুব ভয় আছে যে যেগুলো বলছি সেগুলো তো ব্যক্তিগত অনুভূতির কথা, অডিয়েন্সের কাছে সত্যি পৌঁছবে তো, অডিয়েন্স ভালোবাসা পাবে তো, সেটা নিয়ে এই প্রথমবার আমি একটু নার্ভাস। আমার এই নার্ভাসনেসটা কোনো ছবির ক্ষেত্রে, ইভেন ভটভটি প্রথম ছবির ক্ষেত্রে, ইউনিকর্ন তারও আগে কখনো কাজ করেনি, কিন্তু রাশ নিয়ে আমি নার্ভাস। আর আমার যেটা মনে হয় ট্রেলার টিজার দেখে যেটুকু যা আমার মনে হয়েছে, যে বাংলাতে এখন যেরকম যা সিনেমা হচ্ছে, কোনোটা ফ্যামিলি ড্রামা, কোনোটা ডিটেকটিভ গল্প, কোনোটা অ্যাডভেঞ্চার, অ্যাকশন সিনেমাও হচ্ছে, কিন্তু সত্যিকারের একটা মিষ্টি প্রেমের গল্প যেটা একটা পরিবারের কথা বলছে, এই জায়গাতে আমরা সেরকম বাংলা সিনেমা দীর্ঘদিন ধরে দেখিনি। তার জন্য এই রাজ সিনেমাটা আমাদের দেখতে যাওয়া উচিত হলে। তো আপনারাও যাবেন, দেখে জানাবেন যে কেমন হয়েছে সিনেমাটা, কমেন্টেই লিখে জানাবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন, ওনার রিভিউ এর তলায় কমেন্ট করবেন।